আমরা টোটাল আইএস এবং আইএফআরএস যদি ধরি রাফলি আপনার আইএস ওয়ানটা সবচেয়ে পুরনো আইএস, অর্থাৎ 1973 আইএস, এটা অনেক ওল্ড, মানে ওল্ডেস্ট ইনফ্যাক্ট। তো এই আইএসটা হচ্ছে আপনার এত বছর যাবত আছে, আমরা সবাই জানি এটা এত বছর যাবত আছে। বাট রিসেন্টলি একটা ইস্যু আসছে, সেই ইস্যুটা হচ্ছে যে এইটাকে রিপ্লেস করবে নতুন করে 2027 সাল থেকে, সেটা হচ্ছে IFRS 18। হ্যাঁ, তো এটা আমরা আপাতত জেনে রাখলাম এটুকু। এখন যেহেতু হচ্ছে শুরু হয়নি, এটা 2028 সালে 27 সাল থেকে হবে। তো এটা আমরা দেখব। তারপরে ইনভেন্টরি আইএসটা আছে, IS 7, IS 8, IS 10 আছে। আর এর ভিতরে IS 4, IS 5, IS 6, IS 9 এগুলো বন্ধ হয়ে গেছে, আপনারা জাস্ট ইনফরমেশনের জন্য বলছি জিনিসটা। এরপরে হচ্ছে IS 12, IS 16, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডেফার্ড ট্যাক্স যেটা, সেটা এখানে আছে এখনো এবং থাকবে আরো বেশ কিছু বছর। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আছে, IS 19 এমপ্লয়ি বেনিফিট আছে, IS 20 অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্র্যান্ট। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে হচ্ছে IS 11, যেটা IFRS 15 হয়ে গেছে। এটা দুইটা আইএস মিলে IFRS 15 হয়েছে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে IS 18। এই দুটো মিলে হচ্ছে, দুটো আইএস মিলে একটা আইএফআরএস হয়েছে। তো মূলত এই আপনার 10 থেকে 20-এর ভিতরে মাত্র 4টা আইএস এখনো ভ্যালিড আছে, আর বন্ধ হয়ে গেছে 11, 13, 14, 16, 17, 18। এরপরে যদি আমরা বলি যে হচ্ছে 21 থেকে 30-এর ভিতরে IS 21, ইফেক্ট অফ চেঞ্জ ইন দ্য ফরেন এক্সচেঞ্জ রেট, এখন খুব ইম্পর্টেন্ট। এখন আপনার ইয়ে চেঞ্জ হচ্ছে, আপনার ফরেন কারেন্সি অনেক ফ্ল্যাকচুয়েট হয়, আমরা জানি, সেই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। একই সঙ্গে সঙ্গে বড়োইং কস্ট, রিলেটেড পার্টি ডিসক্লোজার, অ্যাকাউন্টিং ফর রিপোর্টিং রিটায়ারমেন্ট বেনিফিট, আর হচ্ছে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা আসলে আগের থেকে ইম্পর্টেন্সটা অনেকটা হারায় ফেলছে, কারণ এখন ওই যে আপনার এই এই জিনিসগুলো অন্যভাবে কাভার করা হচ্ছে, স্টিল এটা ভ্যালিড আছে, আমরা জানি। IS 27, IS 28 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার। এই এই আইএসটা সব জায়গায় লাগে না, এটা হচ্ছে যেখানে হাইপার ইনফ্লেশন, যেমন জিম্বাবুয়ে বা এরকম কান্ট্রি, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, 29। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে IS 22 যেটা ছিল বিজনেস কম্বিনেশন, সেটা চলে গেছে IFRS 3-তে। আর IS 12 যেটা ছিল অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, সেটা চলে গেছে IS 39 এবং IS 40। আর IS 30 এটাও বন্ধ হয়ে গেছে। সো লাস্ট পেজ যদি দেখি, এখানে আমরা দেখব হচ্ছে যে IS 32, যেটা অলরেডি এটাও রিপ্লেস হয়ে গেছে, আপনার এটাও রিপ্লেস হয়ে গেছে, আমরা জানি এটা অলরেডি রিপ্লেস হয়ে গেছে। IS 33, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আইএস, এটা এখনো ভ্যালিড আছে এবং থাকবে অনেক বছর। ইন্ট্রিম রিপোর্টিং 34, 36 ইম্পায়ারমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রভিশন, কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেট, এটা ডে টু ডে আমাদের রেগুলার লাগে, IS 37। তো এর বাইরে হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, এটা যেটা আগে ছিল IS 9, সেটা এখানে আসছে। ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি, এগ্রিকালচার, যারা অ্যাগ্রো বিজনেস আছে তাদের জন্য এটি ইম্পর্টেন্ট, বন্ধ হয়ে গেছে 31, 35, 39। সো এটা অলরেডি আমি বললাম যে এইটা অলরেডি রিপ্লেস হয়ে গেছে। সো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। সো এইখানেও যদি বলি রাফলি হচ্ছে আপনার উম, এই আপনার যেটাকে বলছিলাম যে আইএস হচ্ছে মোট আইএস ছিল 1 থেকে 41, তার ভিতরে 23টা আইএস ভ্যালিড আছে। এটা আমার স্লাইডটা আগে তৈরি করা, তখন 24 লেখা ছিল, আরো একটা কমে গেছে, আর 23টা ভ্যালিড আছে। ওকে। আর আইএফআরএস যদি বলেন, তাহলে আইএফআরএস এর দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন, IFRS 1, 2, 3, 4, 5, 4, যেটা 4টা আবার বন্ধ হয়ে নতুন করে IFRS 17 আসছে, এই যে 17। ওকে। সো দিস ইজ দ্য নিউ। তো 1 থেকে 17 এটা বাংলাদেশে অ্যাডাপ্ট হয়েছে। এর বাইরে নতুন করে হচ্ছে কিছু জিনিস আসছে, সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এখানে আছে, যেমন হচ্ছে নতুন করে যে আইএফআরএসটা আসছে সেটা হচ্ছে IFRS 18 এবং হচ্ছে IFRS 19। এই যে এখানে দেয়া আছে, আপনারা খেয়াল করে থাকবেন, এই যে এটা। সো IFRS 18 এবং 19 অ্যাপ্লিকেশন হবে 2027 সাল থেকে। তো এইটা আমরা দেখবো গ্র্যাজুয়ালি। সো এখন এই যে ওভারঅল একটা বাউন্ডারি আলাপ করলাম, আইএস এবং আইএফআরএস মিলে হচ্ছে 42 মোট। আইএফআরএস এখন আছে হচ্ছে 42, প্লাস আরো দুইটা অ্যাড হবে। সো
ইট উইল বি 42, মানে আপনার আইএস এবং আইএফআরএস মিলে। এছাড়া আরেকটা ভার্সন অফ আইএফআরএস আছে, এটা কেউ শুনেছেন কিনা আমি জানি না, আপনারা একটু কোশ্চেন জিজ্ঞেস করি যে এইটা কি আইএফআরএস ফর এসএমই, এটা কি বলতে পারবেন, এটা হোয়াট ইজ ইট, এই জিনিসটা কি? এই যে আইএফআরএস ফর এসএমই, এটার মানে কি? একটু কোশ্চেন টোশ্চেন বা এখানে ইন্টারাকশন। স্মল বিজনেস এন্টারপ্রাইজের ক্ষেত্রে এই 35টা ইউজ হবে। এখানে মোট হচ্ছে মেইন আইএফআরএস, যেটা আমরা যদি বলি মেইন আইএফআরএস, এর ভিতরে আছে আইএস প্লাস আইএফআরএস, এটাকে আইএফআরএসই বলে। ঠিক আছে, মোট এখানে যেটা বললাম প্রায় আপনার 42টার মতো, যদিও আমাদের দেশে লাগে না, আমাদের দেশে মোটামুটি 40টার মতো হলে চলে, আমাদের কিছু কিছু এখানে অ্যাপ্লিকেশন না আমাদের জন্য। সো এইটা এখন আবার ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য যে আইএসটা লাগবে ওইটা অন্য ইন্ডাস্ট্রি লাগবে না। হ্যাঁ, তো যাই হোক, এখন এইটা হচ্ছে মেইন ভার্সন অফ আইফার্স, এটাকে মেইন ভার্সন বলে, এটাকে বলে মেইন ভার্সন। মানে আমরা এটাই আমরা হচ্ছে মেইন ভার্সন, এটা আমরা সবাই জানি। কিন্তু এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ছোট কোম্পানিগুলোর জন্য একটা আইএফআরএস গ্লোবালি আছে, সেটা বাংলাদেশেও আইএফআরএস ফর এসএমই অলরেডি এফআরসি অ্যাডাপ্ট করেছে। এটা হচ্ছে আপনার শুরু হয়ে যাবে, এখনো এটার অ্যাপ্লিকেশন শুরু হয়নি, বাট আপনি অতি অতি মানে শীঘ্রই দেখবেন যে মেইন আইএস এর বাদে একটা আইএফআরএস এসএমই শুরু হবে। এটা কাদের জন্য? ছোট কোম্পানিগুলো। এখন এই ছোট কোম্পানির ডেফিনিশন একটা সমস্যা আছে। আইএফআরএস ফর এসএমই, এই যে এসএমইটা এক এক দেশে এক রকম সংজ্ঞা, বাংলাদেশেও ভিন্ন। এই এসএমইর যখন ডেফিনিশন ঠিক হয়ে যাবে তখন বলে দিবে যে লেটসে বলে দিল যে 10 কোটি টাকা বা 20 কোটি টাকার নিচের টার্নওভার, এরকম বলে বললো এর নিচের কোম্পানিগুলো মেইন আইএফআরএস লাগবে না, এটা হচ্ছে আইএফআরএস ফর এসএমই অ্যাপ্লিকেশন করলে চলবে, এরকম একটা ধারণা আপনাদের দিবে। এটা পাবেন আপনারা। এছাড়া আরেকটা আছে ইপসাস, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাভ ইউ এনি আইডিয়া ইপসাস? এই যে ইপসাসটা, ইপসাস, না স্যার, আইডিয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইপসাস হচ্ছে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, আহ, মানে পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল, আই হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, পি মানে পাবলিক সেক্টর, পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, আজকের ক্লাসের পর আপনারা অনেকগুলো নতুন এরিয়া নিয়ে কাজ করবার বা দেখার সুযোগ হবে। সেটা হচ্ছে আমরা দেখতাম অতীতে যে গভর্নমেন্টের কোম্পানিগুলো, গভর্নমেন্টের এন্টারপ্রাইজগুলো, গভর্নমেন্ট এন্টারপ্রাইজ বা গভর্নমেন্ট ওন কোম্পানিগুলো, এরা খুব একটা আইএফআরএস বদার করতো না। আরো একটা মজার ব্যাপার, গভর্নমেন্টের অনেক অর্গানাইজেশনই অ্যাকাউন্টিং এর দুইটা বেসিস আছে, কেউ বলতে পারবেন হোয়াট ইজ দ্য বেসিস? দুইটা বেসিস কি? অ্যাকুরাল বেসিস আর ক্যাশ বেসিস। এটা হচ্ছে অ্যাক্রুয়াল, অ্যাকুরাল বেসিস আর ক্যাশ বেসিস। অ্যাক্রুয়াল বেসিস, আর একটা হচ্ছে ক্যাশ বেসিস, ইউ আর রাইট। আচ্ছা, কেউ যদি, যারা বলছেন অন্যরা যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ ক্যাশ বেসিস, হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস, কারণ এখানে আমরা যে 30 জনের মতো আজকে উপস্থিত আছি, উই আর নট শিওর যে কারা কারা হচ্ছে একদম নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন কিনা আমি জানি না, থাকলে একটু বলেন, তাহলে আপনার জন্য কিছু সাজেশন এডিশনাল দিব আপনাদের জন্য, যদি অ্যাকাউন্টিং কখনো পড়েন নাই এরকম কেউ কি আছেন এর ভিতরে, থাকলে একটু আনমিউট করে বলেন প্লিজ। হ্যালো। জি বলেন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াদ হোসেন। জি, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, জি শোনা যাচ্ছে। জি 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 জি। জি স্যার, আমি এমবিএ করেছি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড না। আমি মাস্টার্স কমপ্লিট করেছি লিটারেচারে, তারপরে এমবিএ করেছিলাম হচ্ছে মার্কেটিং এবং ফাইন্যান্সে। তো সেক্ষেত্রে এখন একটা অর্গানাইজেশন আছি আমি, ফাইন্যান্সের জিএম হিসাবে প্রায় 17 বছর। তো এখানে প্র্যাকটিক্যালি কিছু ওয়ার্কিং করার ফলে
আর এবং হচ্ছে এমবিএ করার পর পরে আমার কিছু অ্যাকাউন্ট সম্পর্কে নলেজ আর কি গ্যাদার করেছি, আর কিছু ট্রেনিং করেছি। সেক্ষেত্রে আমি টোটালি আর কি কমার্স ব্যাকগ্রাউন্ড না, এই ক্ষেত্রে আমি আর কি অ্যাকাউন্টস নন ব্যাকগ্রাউন্ড বলতে পারেন আর কি। তো ওকে, ওকে, ওকে। জি স্যার, এটার জন্য। আপনি সোফার আমি যে ডিসকাশন করলাম, এটা তো এটা তো টার্মিনোলজি গত ভাবে আপনার জানা আছে না? টার্মিনোলজি আইএস আইএফআরএস এগুলো তো জি জানা স্যার। আছে না? জি 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 স্যার, জানা আছে। ওকে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর কেউ আছেন যে একদমই অ্যাকাউন্ট এই টার্মগুলো জানেন না বা এরকম কেউ আছেন? ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে মোটামুটি একটা আমরা জানি যে সবাই মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা কাছাকাছি হবে। হ্যাঁ, সো ইজ গুড। তাহলে এটা গেল হচ্ছে ইপসাস, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তারপরে তাহলে দেখেন আরেকটা আছে, এই যে এইটা কি আপনার, এটাকে বলা হচ্ছে আই এন আইএনপিএজি, আইএনপিএজি। এটা মানে কি কেউ বলতে পারবেন বা আইডিয়া আছে কোনো? না স্যার, আইডিয়া নেই। আচ্ছা, ওকে, ওকে, গুড। এটাও মানে এটাও একটা ইয়ে যে হচ্ছে আপনার মানে আইডিয়া নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ইপসাসটা তো বললাম আপনাদেরকে যে আইএফ অলরেডি এফআরসি এটাকে ইয়ে করছে, অ্যাডাপ্ট করছে। আমি একটু মুছে দিই এগুলা। ইপসাসটা যেটা বললাম যে এরকম যে কোনো আইন যখন বাংলাদেশে অ্যাডাপ্ট করে তখন হচ্ছে এই যে দেখেন আপনার ইপসাসের ব্যাপারে এই এফআরসি এটা অ্যাডাপ্ট করেছিল, তখন এটা এরকম পাবলিক অপিনিয়নে দেয়। ইপসাস মানে যেটা গভর্নমেন্টের, হ্যাঁ, গভর্নমেন্টের যেটা, তারা ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ছিল, আস্তে আস্তে করে তারা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং আসতে হবে। গভর্নমেন্ট সেক্টরের কোম্পানিগুলোর জন্য, এন্টারপ্রাইজগুলোর জন্য ইপসাস প্রযোজ্য। সেটা এখানে একটা সার্কুলার আমি আপনাদের দেখালাম। এটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলরেডি। এই যে খেয়াল করলে দেখবেন ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো আপনারা অ্যাটলিস্ট এই ক্লাসের জন্য এর বেশি খুব বেশি জানার দরকার নেই, বাট কেউ যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে চান, কনসালটেন্সি করতে চান, তখন এই ইপসাসটা দেখতে পারেন। এটা হচ্ছে ইপসাস হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিক সেক্টর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই তথ্যটা থাকলো যে আইএফআরএস এর আরেকটা ভার্সন আছে ফর দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইপসাস, ঠিক আছে? সো এই তথ্যটা আপনারা পেলেন। এখন আমরা এই যে ইয়েটা বললাম যে আর একটা বললাম যেটা এনজিও সেক্টরের একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো এনজিও সেক্টরটা কিভাবে কাজ করে ওইটা আমি আপনাদেরকে দেখাই, হোপফুলি আপনারা কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, সরি। আমি আজকে আইএস 1 শুরু করার আগে এই জিনিসগুলো আপনাদের সাথে কেন আলাপ করছি, এর কারণটা হচ্ছে যে যাতে করে আপনারা মোটামুটি একটু জিনিসগুলো বুঝতে পারেন। হ্যাঁ, আপনারা মানে হোয়াইটা ইম্পর্টেন্ট। হোয়াই মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা পড়ছি, আমরা অনেক কিছু দেখছি, কিন্তু ফান্ডামেন্টালি আমাদের কিছু জিনিস না বুঝলে, ধরেন রিলেশনশিপ না বুঝলে এবং কেন পড়ছি এটা না বুঝলে ইজ ভেরি চ্যালেঞ্জিং। ঠিক আছে? সো এই কারণে আমি অলওয়েজ দেখবেন যখন পড়াই আপনাদের সাথে আলাপ করি তখন একটু ওয়াইড লেভেলে হচ্ছে ইয়ে করি, মানে বলি। এটার কারণটাও আছে। এর কারণটা হচ্ছে এইটাই যে এইটা যখন আমি আলাপ করি তখন আপনাদের এই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বোর্ড, কমন নলেজ এইগুলোতে কাজে লাগে। খুব ভালোভাবে আপনাদের এগুলোকে কাজ করে। খেয়াল করেন, আই ওয়াজ ভেরি লাকি যে আমি এই ওয়ার্কিং গ্রুপে ছিলাম। আপনারা এই যে এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? জি স্যার, ফাইন্যান্সিয়াল, আছে। বলেন তো একটু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা কি? যারা স্যার বাংলাদেশে ইয়েগুলি নীতি নির্ধারণ করে, আইসিএবি এদের আন্ডারে আছে। অডিট অডিট ফার্ম গুলি যেগুলি আছে, এদের নীতি নির্ধারণ এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে শুরু করে সবগুলি স্ট্যান্ডার্ড নির্ধারণ করে, যারা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান। আচ্ছা, আপনি পার্শিয়ালি জানেন, সেটা আমি একটু ক্লিয়ার করি। এটা আসলে জি। বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে না, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে এফআরসি, এফআরসি। আচ্ছা, এটা আসছে হচ্ছে আসলে মূলত আইএফআরএস, আইএফআরএস অথবা আইএএস। এটা বাংলাদেশে সবসময় অ্যাডাপ্ট করতো আইসিএবি। আইসিএবি জি। ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এটা 1984 সাল থেকে এটা করে আসছে।
তো 1984 সাল থেকে করে আসছে, এবং বাংলাদেশের অডিটিং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং অডিটিং স্ট্যান্ডার্ড অ্যাডাপ্ট করতো আইসিএবি। এরপরে আপনার 2015 সালে আপনার এফআরএ এফআরএ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে বলা হয় যে আসলে যেহেতু আমরা যেমন আমি সিএ অডিট করি, সিএ এর অডিটিংটা একটু মিউট করে দেন যাতে কথা শেষ হলে মনে হয়। আমরা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট পাশ করি আইসিবি থেকে, আমাদের হচ্ছে সিওপি মানে প্র্যাকটিস, সিওপি সার্টিফিকেট অফ প্র্যাকটিস নিতে হয় হচ্ছে আইসিবি থেকে, আমরা সিএ প্র্যাকটিস করি। তো যেহেতু ওই আমাদের ইনস্টিটিউটই আমাদের প্রাইমারি রেগুলেটর, এবং আইএফআরএস আইএস এগুলো অ্যাডাপশন করে, আইএসএ মানে ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড অ্যাডাপ্ট করতো, সবকিছু করতো। তো এই কারণে সেলফ রেগুলেশনের থেকে একটু বেটার করার জন্য গভর্নমেন্ট এফআরএ করে। এফআরএ এর আন্ডারে একটা বডি করে যেটা এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হচ্ছে এখন মূলত রেগুলেট করে অ্যাকাউন্টিং এবং অডিটিং ইয়েকে, মানে সেকেন্ডারি রেগুলেটর হিসেবে। আমরা যারা সিএ প্র্যাকটিস করি বা যারা অ্যাকাউন্টস, যে আইএস আইএফআরএস তৈরি করা না অ্যাডাপ্ট করা, এটার ব্যাপারে কাজ করা, এটা অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা, যারা অ্যাকাউন্টস তৈরি করছে তারা আইএফআরএস মানছে কিনা, অডিটিং এ অডিট করতে যে আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কিনা, সেখানে আইএফআরএস এর কোনো ব্যত্যয় আছে কিনা, এই যে জিনিসগুলো আমরা করি এটাকে ওভারসাইট বডি হিসেবে এফআরসি আসছে। এখন এফআরসি এগুলো অ্যাডাপ্ট করে, যেমন ওই যে ইপসাস দেখালাম, তারপরে নতুন করে আসতেছে। এই যে এইটা এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটার জন্য বলা যে আপনার নতুন করে আবার একটা এই আসতেছে, সেটা হচ্ছে গ্লোবালি অলরেডি আলোচনা চলছে, আমরাও বাংলাদেশেও কাজ করছি, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নন ফর নন প্রফিট অ্যাকাউন্ট, সরি ইন্টারন্যাশনাল নন প্রফিট অ্যাকাউন্টিং গাইডলাইন। এটার ব্যাখ্যা করতে পারেন জিনিসটা কি? কারোর আইডিয়া হলো? আমি বলার পরে কোনো আইডিয়া হলো এটা কি জিনিস? হোয়াট ইজ ইট, বলেন তো। হ্যাঁ, বাংলাদেশে যারা হচ্ছে যে কেন্দ্রীয় সেক্টর কাজ করে, নন প্রফিট অর্গানাইজেশন, তাদের নন প্রফিট কি? অ্যাকাউন্ট। নন প্রফিট মানে কি? এটা আমরা দেশে নন প্রফিটকে কি বলে? এই যে নন প্রফিট তাহলে বললাম। সেবামূলক প্রতিষ্ঠান যেমন হসপিটাল। না না না, নন প্রফিট না, এনজিও গুলা। মূলত এনজিও, মূলত এন- এনজিও, ও হ্যাঁ। আচ্ছা আপনার এই হসপিটাল তো প্রফিটেবল হইতে হবে, যে স্কয়ার হসপিটাল একটা লিমিটেড কোম্পানি মোস্টলি, এটা হচ্ছে এনজিও টাইপ কোম্পানি, এবং হইতে পারে এনজিও টাইপ অর্গানাইজেশন। এবং হ্যাঁ, আপনি কিছু হসপিটাল হইতে পারে, কিছু এনজিও তো হসপিটাল চালায় বিভিন্ন সেবা। এখন প্রথম বললাম মেইন যে আইএফআরএস, আপনাদেরকে এত কিছু বোঝানোর উদ্দেশ্য, মেইন আইএফআরএসটা হচ্ছে বড় বড় কমার্শিয়াল হাউসগুলো আইএফআরএস, মেইন আইএফআরএস করবে। আচ্ছা, তারপরে যারা ছোট কোম্পানি তাদের জন্য আইএফআরএস ফর এসএমই আসতেছে, ঠিক আছে, অলরেডি আছে, হ্যাঁ। তারপরে বললাম ইপসাস, এটা হচ্ছে পাবলিক সেক্টর, ইপসাস দেখলাম। আর হচ্ছে এনজিও এবং নন ফর প্রফিটের জন্য একটা ইয়ে আছে, ইন্টারন্যাশনাল নন প্রফিট অ্যাকাউন্টিং গাইডলাইন, এই যে আইএনপিএজি। যাই হোক, এটা আমি এটার এই ওয়ার্কিং গ্রুপে, এটা বাংলাদেশে অ্যাডাপশনের যে গ্রুপ তার ওয়ান অফ দ্য মেম্বার ছিলাম। এখন আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং বা বা ইয়ে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে সাফা, শুনেছেন? সাফা, SAFA। শুনছি, কিন্তু ইলাবোরেশনটা এই সা- মুহূর্তে নেই। সাফা সাউথ হচ্ছে এশিয়ান ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, সাউথ এশিয়ান সাউথ ফাইন্যান্সিয়াল এশিয়ান অ্যাকাউন্টেন্ট। ফেডারেশন ফর অ্যাকাউন্টেন্টস, হ্যাঁ। সরি সরি, সাফা ফেডারেশন। হচ্ছে, হ্যাঁ, এটার বডি কারা? এটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, হ্যাঁ, শ্রীলঙ্কা, এরা হচ্ছে মেম্বার। এদের যে হচ্ছে আইএফআরএস অ্যাডাপশন এবং রিসার্চ যে কমিটি, সাফারও আমি মেম্বার। সো এই আইএফআরএস নিয়ে আসলে কাজ করি, এই জন্য আপনারা যখন এই ক্লাসগুলো করবেন, হয়তো অন্য টিচাররা পার্টিকুলারলি ওই আইএফআরএস নিয়ে কথা বলে শেষ করে, কিন্তু আমি একটু চেষ্টা করি, এটা জানি না আপনাদের ভালো লাগছে কিনা, এই ক্লাসের পরে ফিডব্যাক দিয়েন, যে আমি একটু এই যে ওয়াইডার রেঞ্জে কথাবার্তাগুলো করি। ওয়াইডার রেঞ্জ মানে আপনাকে একটু, মানে শুরুতে ব্যাকগ্রাউন্ড কি অবস্থা, কেন পড়ছি, এটা কি, এই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করি। সো এভাবে আপনাদের ভালো লাগে কিনা বা এটা ঠিক আছে কিনা এটা বলেন। তো দ্যাট ইজ দ্য ওয়ে আই অলওয়েজ ট্রাই টু মেক ইট হ্যাপেন, হ্যাঁ। আমি চেষ্টা করি যে আপনাদের একটু, তো এটাতে কি হলো, আমি একটা আইডিয়া পেয়ে গেলাম, টোটাল একটা ব্রডার বাউন্ডারি দেখলাম যে আইএফআরএস জিনিসটা কি। এখন বোঝা গেল? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। জি স্যার। তাহলে এইটা এখন তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই যে, তাহলে কি হলো, এইখানে দেখেন এক স্লাইড আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে লাস্ট ওয়ান, সেটা দেখেন IFRS S1 S2, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? Yes, না স্যার।
আচ্ছা, এইটাও দেখেন, আমরা আমাদের নলেজটা একটু বাড়াইতে হবে, যেহেতু এখানে কি মোটামুটি অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করেন কতজন? এখানে যে আমরা 30 জন আছি তার ভিতরে অ্যাকাউন্টস ফাইন্যান্সে কয়জন? মানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এফএডি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কয়জন কাজ করেন রাফলি? মানে করেন না কারা তা বলেন। 30 জনের কে কে আছে যে এখন পর্যন্ত কারেন্টলি, মানে হইতে পারে আপনার ফ্রেশার, হতে পারে কখনো কাজ করেন, এরকম কয়জন আছেন যারা হচ্ছে অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করেন নাই? বলেন। স্যার আমি ট্যাক্স পেতে আছি স্যার, ও, ট্যাক্স তাও পেতে। আপনি অ্যাকাউন্টস ফাইন্যান্সে, ঠিক আছে। আর আপনিও একই ট্যাক্স ভ্যাটও তো, ট্যাক্স ভ্যাট ডিপার্টমেন্টেও তো একই কাজ করতে হয়, অ্যাকাউন্টস জানতে হয়। তার মানে সবাই কিন্তু এই অ্যাকাউন্টস ফাইন্যান্স রিলেটেডই জব করতে হয়। আমরা যদি ট্যাক্স ভ্যাটও করি তাহলে আমাদের এটাই করতে হয়। ওকে, তাহলে এবার দেখেন, আমরা এই এরিয়াতে আসি, বাট আমরা এখন পর্যন্ত কিন্তু এই তথ্যগুলো একবারে এভাবে ক্লিয়ারলি আগে কখনো চিন্তা করি নাই, যেটা এখন আমি একটু বললাম। তো তার লাস্ট পার্টটা বললাম কোনটা? সোফার আইএফআরএস S1, হ্যাঁ S1, আইএফআরএস S2। S2। আচ্ছা, এইটা অলরেডি বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য ম্যান্ডেটরি, হ্যাঁ, তো কিন্তু আমাদের অন্য কোম্পানিগুলোর জন্য হবে। তাহলে জিনিসটা কি? জিনিসটা যদি আমি একটু আপনাদেরকে এই ইয়েতে দেখাই, আইএফআরএস এর ওয়েবসাইটে যে দেখাই, তাহলে আপনারা আরো প্র্যাকটিক্যালি খুঁজবেন। আর হয় কি, পড়ালেখাটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমি রিকোয়েস্ট করবো আপনাদের একটু নলেজ হরাইজনটাকে বাড়াবেন। নলেজ হরাইজন বাড়া মানে কি? এই যে আমি আপনাদের জন্য খুলে রেখেছি যে এই কিছু জিনিস দেখাবো, আরো কিছু জিনিস দেখাবো। হয়তো আজকের ক্লাসটা একটু মানে IS1 এর আগে অন্য ডিসকাশনটা হবে, আর IS1 এর জন্য আমি আপনাদেরকে ভিডিও প্লাস সবকিছুই দিয়ে দিব, আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিন্তু তার আগে এইটা বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এই জিনিসগুলো যখন জানবেন, তখন বিভিন্ন ডিসকাশন যখন হবে, বিভিন্ন জায়গায় কথা বলবেন, তখন ইউ হ্যাভ দ্য মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি। আপনার এই ক্লাস করে যদি এই সেশনে, আমার সেশন করার পর যদি এগুলো যদি ক্ল্যারিটি অভাব থাকে, তাহলে একটা সমস্যা, তাই না? আমি চাই যে আপনারা ফান্ডামেন্টালি খুব স্ট্রং হন। হ্যাঁ, আইএফ, আপনারা একটু মাঝে মাঝে খোঁজ দেখবেন এগুলা, IFRS ফাউন্ডেশন। আচ্ছা, এই IFRS ফাউন্ডেশন যদি যান, ওকে, দেখেন আইএফআরএস আইএফআরএস ফাউন্ডেশনের আইএফআরএস অ্যাকাউন্টিং, যেটা আমি একটু আগে যেটা দেখালাম যে আইএস আইএফআরএস, এটা তো আছে, আমরা সবাই জানি যে প্রায় 40টা 41টা আইএস আইএফআরএস আছে। কিন্তু এর বাইরে খেয়াল করেন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কি? এই যে আইএফআরএস সাস্টেনেবিলিটি। হোয়াট ইজ সাস্টেনেবিলিটি? এই দেখেন, এটা কি কি আছে আইএফআরএস সাস্টেনেবিলিটি। এই যে, এই দেখেন সাস্টেনেবল রিপোর্টিং, এটা হচ্ছে S1 S2, দুইটা আইএফআরএস আছে, একটাকে বলা হয় S1 S2। ওইটাতে বোধহয় আগের মতো তো ক্লিয়ারলি সব ফ্রি ইনফরমেশন দেয়া নাই, এটাকে আপনাকে ঢুকতে হবে, মানে এটা কিনতে হবে, বুঝছেন? যাই হোক, আগে অনেক তথ্য ফ্রি দেয়া থাকতো। আছে, আছে, নিচে আছে। এখন দেখেন এখানে, জাস্ট এ মিনিট, এই দেখেন আইএফআরএস S1 S2, IASB স্ট্যান্ডার্ড, IAS, সরি, SASB স্ট্যান্ডার্ড আইডেন্টিফাই দ্য সাস্টেনেবল ইস্যুস মোস্ট লাইকলি টু ইফেক্ট দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ দ্য এন্টারপ্রাইজ ভ্যালু 77 ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, এখানে সহজভাবে বুঝাই দেই, সেটা হচ্ছে আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, আমাদের কি হয়? আমরা সেলস করি। খেয়াল করেন আমাদের যত অর্গানাইজেশন মেইনলি দেখবেন এরকম, যে সেলস হচ্ছে, লেটস সে সেলস 100 টাকা, লেস মোস্ট অফ দি কমার্শিয়াল হাউস আমরা লিখি COGS। COGS মানে কস্ট অফ গুডস সোল্ড, লেটস সে 70 টাকা। তারপরে আমরা পাই হচ্ছে GP 30 টাকা। সেখান থেকে ওদের আদার ওপেক্স বাদ দেই। ওপেক্স, ওপেক্স মানে কি? স্যার অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্স 20 টাকা বাদ দিলাম। তারপরে নেট প্রফিট, নেট প্রফিট হচ্ছে বিফোর ট্যাক্স হচ্ছে লেটস সে 10 টাকা, ট্যাক্স বাদ দিলাম 3 টাকা, তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 60 টাকা। এই হচ্ছে নর্মালি একটা ছোট ফর্মে, একদম সিম্পলিফাইড ওয়েতে যদি আমি একটা ইনকাম স্টেটমেন্টে বলি। এখন গ্লোবালি সব জায়গায়
এই কথাটা আসছে যে আপনি এই যে প্রফিট ক্যালকুলেশন করতেছেন, এই প্রফিটের করতে যে আপনি ফ্যাক্টরি করে পরিবেশের দূষণ করছেন কিনা খেয়াল করেন। পরিবেশ মানে আপনি ব্যবসা করে যেমন ধরেন যদি ব্যাটারি ব্যাটারি প্রজেক্ট আছে না আপনার, ওই যে ব্যাটারি প্রজেক্টে দেখবেন সীসা ছাড়তেছে, কেউ হয়তো কার্বন ছাড়তেছে, কেউ হয়তো ওয়েস্টেজে পানি, এটিপি মানে এয়ার ট্রিটমেন্ট তো করেই না, এটিপি তো করেই না, ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানও অনেকে করে না, বিভিন্নভাবে হচ্ছে আপনার পরিবেশের ক্ষতি করে। এখন গ্লোবালি বলছে যে আপনি ব্যবসা করবেন কিন্তু পরিবেশের ক্ষতি করছেন কিনা এটাও দেখতে হবে। এই পরিবেশের ক্ষতি রক্ষার জন্য আপনার গ্লোবালি যতগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড বা যারা হচ্ছে রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং সারা পৃথিবীতে যারা হচ্ছে এই ধরনের কমপ্লায়েন্স দেখে সেই সব প্রতিষ্ঠানগুলো মিলে নতুন করে দুইটা আইএফআরএস দিছে, IS-S1 S2, যেটা হচ্ছে এই এই আপনার এনভায়রনমেন্ট, আপনার ইএসজি শুনছেন না? ইএসজি এই টার্মগুলো একটু কিন্তু শুনতে হবে, শিখতে হবে। ইএসজি মানে হচ্ছে এনভায়রনমেন্ট, মানে এসতে সোশ্যাল, জিতে গভর্নেন্স। আচ্ছা, মানে এনভায়রনমেন্ট, আপনি পরিবেশের কোনো ক্ষতি করবেন না, কোনো রকম কোনো পরিবেশ দূষণ করবেন না। সোশ্যাল মানে হচ্ছে আপনি সোসাইটির জন্য, ধর মাদকের ব্যবসা আপনি করবেন না, অথবা সোসাইটির জন্য ক্ষতি করা কোনো ব্যবসা ঢুকবেন না। আর গভর্নেন্স তার মানে আপনি হচ্ছে ট্যাক্স ফাঁকি দিবেন না, ভ্যাট ফাঁকি দিবেন না, আপনার এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের নিবেন, আপনি প্রপারলি অ্যাকাউন্টস মেনটেন করবেন, এটা গভর্নেন্স। তো এই যে ইএসজি মানে আমি সিম্পলিফাইড বললাম, ইএসজির একটা ভিডিও আপনাদের এই ক্লাসের শেষে জাস্ট বোঝার জন্য, এটা আপনাদের খুবই কাজে লাগবে। ইএসজির একটা ইএসজির একটা ভিডিও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন ফার্স্ট, দেন S1 এবং S2-র একটা ধারণা দিয়ে দিব। এটার কারণটা হচ্ছে S1 S2 কেন লাগবে। S1 S2 লাগবে হচ্ছে এখন শুধুমাত্র ব্যাংকের জন্য ম্যান্ডেটরি, ভবিষ্যতে সমস্ত লিস্টেড কোম্পানির জন্য এই এই আপনার ইএসজি লাগবে, হ্যাঁ ইএসজি লাগবে, এবং এই S1 S2 লাগবে। হ্যাঁ, সাস্টেনেবল রিপোর্টিং, সাস্টেনেবল কথাটার অর্থ কেউ বলতে পারবেন? হোয়াট ইজ সাস্টেনেবল রিপোর্টিং? সাস্টেনেবল মানে রিপোর্টিং না, সাস্টেইনেবল মানে কি বলেন তো? টেকসই। সাস্টেইনেবল, হ্যাঁ। টেকসই। আচ্ছা, এই যে দেখেন আমরা একটু আগে বললাম এই যে সাস্টেনেবলের অর্থ আপনারা বললেন ধরে রাখা। না টেকসই বললো উনি। এটা হচ্ছে কমন ইউজ, সবচেয়ে কমন, এটা সবাই তাই জানে, হ্যাঁ। বাট এখন এটার চেয়ে বেশি ইউজ হয় সাস্টেনেবল মানে হচ্ছে মানে এরকম যে আপনি কোনো কিছু করবেন সেটা পরিবেশের পরিবেশের কোনো প্রকার ক্ষতি করবেন না, কোনো প্রকার ক্ষতি না করে, কোনো প্রকার ক্ষতি না করে আপনি ব্যবসা করবেন, এটার নাম হচ্ছে সাস্টেনেবল বিজনেস, সাস্টেনেবল। এখন দেখেন এই রিসেন্টলি একটা বড় ইস্যু পত্রপত্রিকায় আসতেছে, আপনারা খেয়াল করছেন যে আপনার ওই যে পাথর তোলার ঘটনাটা, কেউ বলেন তো কি ঘটনা ঘটছে, জাস্ট কুইকলি যদি কেউ বলতে পারেন পাথর তোলার। এই যে দেখলেন না যে পাথর উধাও হয়ে জি গেছে, স্যার। এটা কি হ্যাঁ, হয়েছিল? হ্যাঁ সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা থেকে, এখান থেকে পাথর বেশ সবাই বলছে চুরি হয়ে গেছে সব। আচ্ছা, তো এইটা তো জায়গাটা হচ্ছে চুরি, সিলেট চুরি ভোলাগঞ্জ। হলে চুরি হলে চুরি হয়েছে, কিন্তু সুবিধা আছে, এটা তো পাথর তো আর চুরি করে কেউ খেয়ে ফেলবে না, এটা তো ব্যবসার কাজে লাগবে। তাহলে কেন এটা নিয়ে এত নড়াচড়া, এত কথাবার্তা হলো বলেন তো? কারণ হচ্ছে পরিবেশের বিপর্যয় হচ্ছে স্যার এটাতে। পরিবেশের এক্স্যাক্টলি, একটা বিপর্যয় এক্স্যাক্টলি, হয়েছে। এক্স্যাক্টলি। আপনি যদি ইট, আগের যে ইট, হ্যাঁ, এই ইটের যে আপনার টানেলগুলো ঢাকার বাইরে দেখবেন যে এরকম ভাবে ইয়ে করছে, টানেলের থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে, অনেক বড় বড়। এই প্রত্যেকটা যে চিমনি থাকে, চিমনির থেকে আপনার হচ্ছে ইয়ে বেরোচ্ছে, আপনার কালো ধোঁয়া বেরোচ্ছে। তো এই যে চিমনি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, এটা পরিবেশ জন্য ভয়াবহ ক্ষতিকর। এই জন্য কিন্তু আপনার হচ্ছে পরিবেশ বান্ধব কিছু অটো ব্রিক্স আসছে, খেয়াল করছেন? অটো ব্রিক্স খেয়াল করছেন? অটো ব্রিক্স এটাও পরিবেশের ক্ষতি করবে অতটা না। এই অটোব্রিক্স করবার জন্য আবার কিন্তু ইটকল বা গভর্নমেন্ট অনেক সাপোর্ট দিয়েছে। কেন সাপোর্ট দিয়েছে? কারণ ওই যে নর্মাল ইটের ভাটায় যে পরিমাণ কাঠ কয়লা পুড়িয়ে বা যেভাবে আগুন ধরিয়ে ইট তৈরি করা হয়, ওর ফলে হচ্ছে পরিবেশের ভয়াবহ ক্ষতি হয়। এই জিনিসগুলোকে দেখার জন্য এগুলো মানে একটা প্রতিষ্ঠান যদি ধরেন, আমি সিম্পল বলি এটার মানে কি, মানে আরো সহজে বলি। ধরেন আপনি একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান বিশ সলিউশন লেটসে, হ্যাঁ, বিশ সলিউশন, হ্যাঁ, আর একটা প্রতিষ্ঠানের নাম ধরেন এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি। এবিসি যদি একটা ফ্যাক্টরি করে, হ্যাঁ, এই ফ্যাক্টরি থেকে যদি কালো ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া বের হয়, আর আমি যদি কোনো রকম কালো ধোঁয়া না করি, তাহলে এই এবিসি কে যদি ব্যাংকে
একটা লোন দেয় তার যদি হয় 15% রেট, তাহলে আমার অবশ্যই এটা 14% বা কম হবে। এই যে ধরেন পরিবেশের যারা কম ক্ষতি করবে, সেই কম ক্ষতি করা বা পরিবেশের জন্য কোনো রকম প্রবলেম করে না এরকম কোম্পানিগুলোকে, এরকম ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ফিসক্যাল এবং আদার বেনিফিট দিবে। তাহলে এইটা যে একটা প্রতিষ্ঠান ক্ষতি করছে আর একটা করছে না, একটা প্রতিষ্ঠান ক্ষতি করছে পরিবেশের আর একটা ক্ষতি করছে না, এইটা দেখার জন্য যে রিপোর্টিং সেটা হচ্ছে S1 S2। যেমন ভুটানে গিয়েছিলাম আমি গত এপ্রিল মাসে। ভুটান হচ্ছে মানে কার্বন নেগেটিভ কান্ট্রি। কার্বন নেগেটিভ মানে কি বলেন তো? কার্বন নেগেটিভ মানে কি? কোনো ধরনের বায়ু দূষণ কার্বন হয় না। মুক্ত। তারা কোন কার্বন রকম, তাদের এত গ্রিন আছে, তারা এত গ্রিন, তাদের এত গ্রিন, এত এত গাছপালা আছে, এত কিছু আছে, এবং লোক সংখ্যা কম। অফিসিয়ালি বোধহয় 8 লাখ, অ্যাকচুয়ালি হয়তো 22 লাখ, 22-25 লাখ হবে, ইন্ডিয়ান টিন্ডিয়ান অনেকে থাকে। এখন এই 25 লাখ লোকের জন্য যত এরিয়া আছে, যেভাবে ব্যবসা বাণিজ্য করে, যত পরিমাণ আপনার গ্রিন আছে, এতে করে কি হয়, পরিবেশে কোনো রকম কার্বন নিঃসরণ করে না, রেদার এখান থেকে পজিটিভ অক্সিজেন দেয়, এই জন্য এটাকে কার্বন নেগেটিভ বলে। তো ওই কান্ট্রিতে কোনো ব্যবসা বাণিজ্য করলে গভর্নমেন্ট এবং সারা পৃথিবীর যে পরিবেশ ইয়ে আছে বা হচ্ছে আংটাড বলেন, ইয়ে বলেন, যারা যারা এগুলো দেখে, হ্যাঁ, কার্বন কার্বন ট্রেড করে, যারা কার্বন ট্রেড বলে একটা ইস্যু আছে, তারা ওইখানে ব্যবসা করলে আপনার ওইখানে লোকজনকে একটা বেনিফিট দেয়। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, যে ওরা কোন রকম মানে বেশি বেশি ইন্ডাস্ট্রি করতে পারবে না, এরকম কন্ডিশন দেওয়া আছে। ইন্ডাস্ট্রি করলেই কালো ধোঁয়া আসবে, ইয়ে আসবে, সে আসবে। তো সেই কারণে আমি এই কথাগুলো বললাম যে এইটা কিভাবে বুঝবেন যে কে কতটুকু পরিবেশের ক্ষতি করছে কি করছে না। এইটা একটা আইএফআরএস, এটার নাম হচ্ছে IFRS S1 S2। এখন বলেন তো এই জিনিসটা কি মানে এভাবে কি কখনো দেখেছেন আপনারা যারা অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ, অ্যাকাউন্টস ফাইন্যান্সে যারা কাজ করেন? এই যে আমি বললাম যে এতগুলো জিনিস আছে, হ্যাঁ, আমাদের হচ্ছে আইএফআরএস এর ভিতরেই বিভিন্ন ফর্মে এই জিনিসগুলো আছে। সো এটা কি ক্লিয়ারলি জানা আছে, জানা ছিল? না স্যার, জানা ছিল না। না Yes, স্যার, sir. আমাদের তাহলে এই, Sir, হ্যাঁ জি বলেন, জি বলেন প্লিজ। আমরা শুধু এতদিন শুধু আইএফআরএস আর আইএস যে এগুলি স্বল্প পরিসরে জানতাম, যেমন IS1, IS2, IS7, হুম IS10, স্যার, তারপর হচ্ছে তারপর 1637, হ্যাঁ, জি স্যার। বায়োলজিক্যাল অ্যাসিড 41, এগুলি হুম প্র্যাকটিস করতাম শুধু। আর বাইরে জি খুব জি। তো এখনো ওইটাই আমরা প্র্যাকটিস করব, কারণ এখনো বাংলাদেশে যারা হচ্ছে যে যেসব কোম্পানির, আচ্ছা এখন আসেন তাহলে, এই যে IS IFRS এটা কেন করব? আমার তো এটা করতে গেলে আমার ঝামেলা, লোক রাখতে হয়। আমি একটা মানে হিস্ট্রি পড়া অথবা পলিটিক্যাল সায়েন্স পড়া একজনকে দিয়ে বা মোটামুটি বিকম করছে এরকম কাউকে দিয়ে আমার প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস মেনটেন করতে পারি, আমার খরচ কম হয়। যখনই IS IFRS মেনটেন করতে হয় তখন তো আমার আসলে অনেক হচ্ছে ইয়ে রাখতে হয়, প্রফেশনাল রাখতে হয়। তো এইটা কেন করব, এটারও একটা কোশ্চেন যে কেন করব। এখন আমরা IS IFRS এর মেইন ভার্সনটা, কতগুলো মেইন IS IFRS আছে, আইএফআরএস এর পরে SME আছে, IFRS ইপসাস আছে, INPAG আসতেছে, এবং IFRS S1 S2 আছে, এগুলো সব আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এটা কেন করতে হয়। হ্যাঁ, তো এখন তাহলে কেন খুঁজি, তাহলে এটা তো আমরা দেখলাম। এই 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 স্লাইডগুলো আপনাদেরকে দিয়ে দিব, এগুলো আপনারা এটা দেখে নিন। আহ, এখন আমরা যাচ্ছি যে কেন দেখব। এখন দেখেন এই যে কোম্পানি অ্যাক্ট, এবার আসেন কোম্পানি করতে গেলে কোম্পানির প্রাইমারি আইন কোনটা? একটা ব্যবসা করতে গেলে প্রধান আইন কোনটা বলেন? আপনি যদি কোম্পানি একটা একশো কোম্পানি করেন, চুরানব্বই হ্যাঁ, আপনি একশো যদি চুরানব্বই রাইট, আপনি যদি কোম্পানি করেন, একটা কোম্পানি করেন, কোম্পানি কত ধরনের হয়? প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড। আচ্ছা, এইখানেও দেখেন আপনাদের একটু তথ্য দিই। আমি আসলে খুব বেশি তথ্য দিয়ে ফেলতেছি, বাট স্লো যাচ্ছি আরেকটা তো, স্যার আশা করি। 1% ওপিসি হয়েছে। হ্যাঁ, এখানে ঠিক আছে। ব্যবসা যদি বলি, মূলত ব্যবসার ধরন কত রকম হয় কুইকলি একটু বলি। সেটা হচ্ছে ব্যবসার ধরন হয়, একটা হচ্ছে প্রোপাইটারশিপ। হ্যাঁ, প্রোপাইটারশিপ না মানে হচ্ছে এক মালিকানা কারবার, হ্যাঁ, একটা হচ্ছে প্রোপাইটারশিপ ব্যবসা, ওকে, মানে এক মালিকানা। সেকেন্ড হচ্ছে আপনার পার্টনারশিপ হয়, পার্টনারশিপ, ঠিক আছে, প্রোপাইটারশিপ, পার্টনারশিপ। তারপরে হয় কোম্পানি। কোম্পানির ভিতর দুই রকম, তিন রকম। একটা হচ্ছে OPC, মানে 1% কোম্পানি, 2020 সালে আসছে। আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, PVT। আর একটা হচ্ছে আপনার ইয়েস। PLC, যেমন এই যে বিসলিউশন PLC, বিসলিউশন একটা PLC কোম্পানি।
এখন এই পিএলসির ভিতর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে লিস্টেড, একটা নন লিস্টেড। যেমন যদি বলেন ঢাকা ব্যাংক পিএলসি, এটা একটা লিস্টেড কোম্পানি, ঠিক আছে। আর বিশ সলিউশন পিএলসি একটা নন লিস্টেড কোম্পানি। তো এখন প্রোপাইটারশিপ অথবা পার্টনারশিপ, এই প্রোপাইটারশিপ আসলে তেমন কোনো আইন দিয়ে চলে না। পার্টনারশিপ হচ্ছে বাংলাদেশের ব্রিটিশ আমলে যেটা 1932-র একটা পার্টনারশিপ অ্যাক্ট আছে, সেটা অনুযায়ী চলে। পার্টনারশিপের ভিতরে আবার দুই রকম হয়, এটা আপনারা যদি আরো আগ্রহ থাকে আমার বেশ কিছু লেকচার আছে, দেখতে পারবেন। একটাকে বলা হচ্ছে রেজিস্টার্ড, মানে আরজেসি রেজিস্ট্রেশন করা যায়, একটা রেজিস্ট্রেশন করা ছাড়া। আর বাংলাদেশে আলাপ আলোচনা চলতেছে যেটা হচ্ছে আপনার এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি, বাট এটা নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে এলএলপি বলে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। এই পার্টনারশিপ গুলো হচ্ছে আপনার অ্যাবসোলিউট লাইবিলিটি, নট লিমিটেড লাইবিলিটি, আনলিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। প্রোপাইটারশিপও হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি, পার্টনারশিপও আনলিমিটেড লাইবিলিটি। এই পার্টনারশিপের ইন্ডিয়াতে 2018 সালে, 2000 2008 সালে 2008 সালে এটা আসছে, সেটা নাম হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। পৃথিবীর অন্য অন্য জায়গাও আছে, তো বাংলাদেশে এখনো শুরু হয় নাই। আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। তো বাংলাদেশে যেহেতু নাই, এই এলএলপি নিয়ে আপাতত কোনো কথা বলবো না। তার মানে আপনারা কেউ যদি একটা নিজেরা ব্যবসা শুরু করেন, তাহলে এটা প্রোপাইটারশিপ বা এক মালিকানা কারবার অথবা সোল ট্রেডারশিপ, এই নামে যদি কোম্পানি কোনো ব্যবসা শুরু করেন, তার লাইবিলিটি আনলিমিটেড। আচ্ছা, এখন লাইবিলিটি আনলিমিটেড আর লাইবিলিটি লিমিটেড এর অর্থ কি কেউ বলতে পারবেন? লিমিটেড লায়াবিলিটি হচ্ছে স্যার শেয়ারের সংখ্যা দেওয়ার সীমাবদ্ধ, যতটুকু আমার শেয়ার ইনভেস্টমেন্ট থাকবে ততটুকু আমার লায়াবিলিটি থাকবে। ওকে, অন্যরা বুঝছেন বিষয়টা? জি স্যার, জি স্যার আপনি যদি একটু ডিটেইলি বলতেন স্যার স্যার। একটু হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ডিটেইলি জি, বলে জি, ভালো হয় স্যার। আচ্ছা, আমি বলছি। বাট এগুলো কিন্তু ভোলা যাবে না, আমি কিন্তু কষ্ট করে এটা পড়াচ্ছি, এটা কিন্তু অন্য না না, টিচাররা অবশ্যই এভাবে স্যার। পড়াচ্ছে না। আপনারা একটু, মানে আমি যে একটু ওয়াইড দিচ্ছি, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছি, এগুলো মাথায় রাখবেন। এই ভিডিওটা টেনে টেনে বারবার দেখবেন, কারণ ভিডিওতে পাবেন আপনারা। যেমন ধরেন, আমি আপনার বলি, ধরেন লেটস সে, আমি এখানে একটু খালি জায়গা বের করি। ধরেন আপনি আহ একটু আগে যিনি কথা বলেন, একজন নাম বলেন, একটু আগে যারা কথা বলছেন তার ভিতরে একজনের নাম হচ্ছে লেটস সে এনামুল কবির, না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এনামুল কবির সাহেব, এনামুল কবির সাহেব এনামুল কবির উনি হচ্ছে একটা ব্যবসা করতে চায়। এনামুল কবির ইকে একটা ব্যবসা করতে চায় উনি। ইকে ট্রেডার্স নামে একটা, বা এন্টারপ্রাইজ নামে, ট্রেডার্স নামে একটা ব্যবসা শুরু করলো। এটা কি করলো উনি? তিনটা মুদি দোকান দিল, তিনটা আপনার যে কি বলে ফার্মাসিউটিক্যালস, তিনটা ফার্মাসিউটিক্যালস এর শপ দিল। হ্যাঁ, আপনার তিনটা, এক, দুই, তিন। কিন্তু সে কোনো লিগ্যাল ফর্মে গেল না, সে একটা ইকে ট্রেডার্স নামে, তার একমাত্র হচ্ছে লাইসেন্স হচ্ছে, যদি ঢাকা সিটি কর্পোরেশন হয়, সাউথ বা নর্থ ধরলাম, সাউথ ঢাকা সিটি কর্পোরেশন, এখান থেকে হচ্ছে উনি এটা একটা ট্রেড লাইসেন্স নিলেই উনি ব্যবসা শুরু করতে পারবে। ট্রেড লাইসেন্স নিলেই হচ্ছে উনি ব্যবসা শুরু করতে পারবে। এখন উনি এই তিনটা সব করছে একটা আহ, এই- একটা ট্রেড লাইসেন্সের আন্ডারে, যেটা ইকে ট্রেডার্সে উনি মোট 50 কোটি টাকার হচ্ছে আপনার করলো, কি বলে, টাকা নিয়ে শুরু করলো। এখন এটা ভালো ব্যবসা করছে, প্রতি বছর লাভ করছে। হঠাৎ করে পরে কি হলো, ওনার লস করা শুরু করলো। এখন এই লস করতে করতে ব্যাংক লোন নিল, অনেক কিছু করে একটা পর্যায়ে 50 কোটি টাকা উনি ব্যবসা শুরু করছিল, কিন্তু উনি 100 কোটি টাকা হচ্ছে লস করে ফেললো। 100 কোটি টাকা লস করলো। হ্যাঁ, এই 100 কোটি টাকা যে লস করলো, তাহলে উনি 50 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল, এটা তো ওনার নষ্ট হলোই। ই- অতিরিক্ত উনি যে লস করলো হচ্ছে আপনার 100 কোটি টাকা, এই ব্যবসা ওনাকে, এই 100 কোটি টাকা ওনাকে অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। ঘর বাড়ি বেচে হোক, ঘর বাড়ি বেচে হোক বা কিছু করে হোক, ওনাকে এটাকে ওনাকে করতে হবে। এটাকে ওনাকে অবশ্যই, এই যাদের কাছ থেকে টাকা নিয়ে লস করছে, এই টাকা তো আর লস করতে হলে তো ব্যাংক লোন দিছে, অথবা কারোর কাছ থেকে লোন নিছে, অথবা সাপ্লায়ার কাছ থেকে ক্রেডিট নিছে, যেভাবে হোক এই টাকাগুলোকে, পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এই পেমেন্ট করতে হবে। তাহলে এই যে আনলিমিটেড লাইবিলিটি, ব্যবসা 50 কোটি আনছে, কিন্তু 100 কোটি টাকা লস করলেও হচ্ছে তার এ টাকাটা দিতে হবে। 300 কোটি, 500 কোটি, যাই হোক, হোয়াট এভার দ্য কেস, তার কিন্তু এই টাকাটা তার দিতে হবে। তার লাইবিলিটি অসীম, আনলিমিটেড। এবার আসেন, যদি এই কাজটাই উনি ধরেন করতো, ধরেন
আরেকজনের নাম বলেন আপনাদের এখানে, এই একরাম সাহেব ছাড়া আরেকজনের নাম বলি, দাঁড়ান, সরি আমি একটু। শাহিন। হ্যাঁ, শাহিন। নাম কি ভাই? শাহিন। শাহিন। শানু না? শাহিন স্যার বললাম। শাহিন। শাহিন শাহিন, বলছে স্যার, শাহিন, ও শাহিন। আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে গুড। এখন ধরেন এই যে একরামুল কবির, এই একরামুল কবির আর শাহিন, এই দুজন মিলে একটা ব্যবসা করলেন। একরামুল কবির ENS PVT প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন এই দুজন, একজন 5 কোটি টাকা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল দিল, আর একজনও 5 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিল। তাহলে মোট পেইড আপ করে 10 কোটি। এই 10 কোটি টাকার থেকে উনি ব্যবসা শুরু করলো, ভালো ব্যবসা করছে করছে করছে। এরপর কোনো কারণে এটা লস হয়ে গেল, লস হইতে হইতে ধরেন 50 কোটি টাকা লস হলো। আগে দেখছিলাম যে প্রোপাইটারশিপ হইলো এই 10 কোটি টাকা ব্যবসা শুরু করলো, লস 50 হইলে পুরো টাকাটা দিতে হইতো। এখন কি হবে বলেন তো, যেহেতু এটা প্রাইভেট, এই PVT মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে এটা লাইবিলিটি লিমিটেড, এটার নাম হচ্ছে লাইবিলিটি লিমিটেড। লিমিটেড। বলেন এখন, আপনি বলেন যে এটা এই পঞ্চাশ এখন কোটি টাকা loss কেন? দুইজনে মিলে শেয়ার করতে হবে, দুইজনের 50 5 25 কোটি 25 5 করে কোটি। দুইজনের যাবে স্যার। না না না, এটাই হচ্ছে মজার ব্যাপার। নর্মালি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। না না, ব্যাংকরাপ্ট হবে না। আগে একটু আমি বলি, ওইটার ক্ষেত্রে যদি সে লাইবিলিটি পে করতে না পারে তাহলে তো ব্যাংকরাপ্ট হবে আগের প্রোপাইটারশিপ। এইখানে দেখেন, এই যে একরাম কবির এবং শাহিন সাহেব দুজন যে ব্যবসা শুরু করছিল এই 5-10 কোটি টাকা দিয়ে, ওনারা নিশ্চয়ই ব্যবসা বাড়াতে যে ব্যাংক লোন নিয়েছে, বিভিন্ন কিছু নিয়েছে। এখন ওনারা যদি কোনো ইন্টেনশনালি খারাপ কাজ না করে, মানি লন্ডারিং না করে, টাকা পয়সা লস না করে, ওনারা ব্যবসা করতে যে লস হয়েছে, এবং এই দুজন কোনো পার্সোনাল গ্যারান্টি দেয়নি ব্যাংকে, কোনো পার্সোনাল গ্যারান্টি দেয়নি, কিচ্ছু দেয়নি, কোনো ক্রস কর্পোরেট গ্যারান্টি দেয়নি, তাহলে কিন্তু নর্মালি যেহেতু লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এই লস যাই হোক ওনারা হচ্ছে উনি লায়াবল টু পে অনলি। একরাম সাহেবের 5 কোটি টাকা লস হইতে পারে, সেটা যে টাকা দিছে এই টাকাই তার লস। আর যেটা হচ্ছে শাহিন সাহেব 5 দিছে এটাই লস, এই 5-5-10ই তাদের লস হবে অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি ল। যেহেতু লিমিটেড লাইবিলিটি মানে হচ্ছে এই ব্যবসার লাইবিলিটি লিমিটেড, অতএব তার লিমিটেশন, তার লস ক্ষতি হওয়ার সর্বোচ্চ লিমিট হচ্ছে 5 কোটি, ওনার 5 কোটি। এখন আপনি পরে বলতে পারেন যে এই এত টাকা লস হইলো, ব্যাংক কি ছেড়ে দিবি কিনা, ছাড়বে কি ছাড়বে না সেটা হচ্ছে কোর্টে যাবে, কিন্তু আগেরটা কি হবে, আগের যেটা বলছিলাম প্রোপাইটারশিপ, সেখানে সে 10 কোটি টাকায় ব্যবসা শুরু করে যদি যত লসই করবে সব দা তার আইন বলেই তার ঘাড়ে থাকবে। আর যখন লিমিটেড লাইবিলিটি করবে তখন আইন থেকে সে সাপোর্ট পাবে, যে সে যে যত টাকা দিয়েছে হচ্ছে ইয়ে আপনার এই তার ইকুইটি মানে তার শেয়ার ক্যাপিটাল পর্যন্ত লস হইতে পারবে, এই জন্য এটাকে বলে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। বোঝা গেছে? বুঝতে পারছেন? ওকে। তাহলে এই কথাগুলো এত সময় বললাম এই কারণে, দেখেন আমি তাহলে প্রোপাইটারশিপ পার্টনারশিপ এগুলো না বললেও চলতো, বাট আপনাদেরকে IS-1 পড়াতে যে এত কিছু কেন বললাম, এটার হচ্ছে একটা কারণ আছে। সেটা IS-1 তো আমার অনেকগুলো ভিডিও আছে, আমি এইগুলো বুঝাই দিলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন। এখন আপনার বলি, এই দেখেন কোম্পানি অ্যাক্ট, এই কোম্পানি অ্যাক্টের সেকশন নাম্বার এখানে হচ্ছে আসছি কত, খেয়াল করেন 185। এই 185তে কি বলা আছে খেয়াল করেন, এখানে বলা আছে যে আপনার কোম্পানির কি কি করতে হবে, ব্যালেন্স শিট মেনটেন করতে হবে, অ্যাসেট, মূলধন, দায়, এগুলো সব আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? পরে আবার দেখেন বলতেছে যে, এখানে দেখেন কি বলছে, যে এইখানে এসে দেখেন যে নতুন করে একটা কথা বলছে, কোম্পানি আইনে ঢুকানো আছে, এখানে যাই কিছুই বলা থাক না কেন, এখানে বলছে যা কিছুই বলা থাক না কেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন 2015 ধারা ধারা 2-8 সংজ্ঞায়িত এই যে জনস্বার্থ সংস্থা, অর্থাৎ এটার মানে কি, এটাকে বলা হয় পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। এই পাবলিক ইন্টারেস্ট এন্টিটি সম্পর্কে আর কোনো আইডিয়া আছে? হুম, আচ্ছা, একজনেরও নাই? পাবলিক ইন্টারেস্ট আছে, হ্যাঁ, এটা সম্বন্ধে তো স্যার বলা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
দেখেন কত জরুরি, মানে মানে আমরা ধরেন অ্যাকাউন্টস ফাইন্যান্সে হবে, আপনি দেখলাম যে অ্যাকাউন্টস ফাইন্যান্সে কাজ করেন, কিন্তু কোনো কারণে এই জিনিসটা এই আগের গুলো ধরেন ইপসাস জানেন কি জানেন না, আইএফআরএস ফর এসএমই জানেন কি জানেন না, এটা নিয়ে বড় ইস্যু না, বাট এটা কিন্তু খুব জরুরি ছিল যে আপনার এটা জানা। আচ্ছা, এবার তাহলে আমি ইয়েতে আপনার এটাকে মিনিমাইজ করে আমি যাচ্ছি হচ্ছে এফআরসির। তাহলে প্রথম বোঝা গেল যে আপনার এই কোম্পানি হইলেই আপনার তাকে বুকস অফ অ্যাকাউন্টস করতে হবে এবং তাকে অডিট করাইতে হবে। আর আরেকটা রেফারেন্স দিছে যে এগুলো ছাড়াও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের ধারা 2-8 সংজ্ঞায়িত জনস্বার্থ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত কোনো কোম্পানির দায়িত্ব হইবে উক্ত আইনের ধারা 40-এর বিধান অনুযায়ী প্রণীত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ড অনুসরণে প্রস্তুতকৃত তালিকাভুক্ত নিরীক্ষকদের প্রতিবেদন সহ প্রয়োজনীয় প্রয়োজনীয় দলিল দাখিল করতে হবে। তার মানে কি বোঝা গেল যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, আমি যে এফআরএ অ্যাক্ট বললাম, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের এটা হচ্ছে 2015 সালে অ্যাক্ট, ধারা 2-8 বলা আছে যে কারা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, কারা জনস্বার্থ সংস্থা, তাদেরকে কি করতে হবে, ধারা 40 অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে মেনটেন করতে হবে অ্যাকর্ডিং টু আইএফআরএস, এবং এই অনুযায়ী আবার আইএসএ অনুযায়ী অডিট করতে হবে। আইএসএ মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং। এই কথাগুলো বলা আছে কোথায়, এই যে 40 ধারায়। এবং একটা আইএফআরসির এনলিস্টেড অডিটর দিয়ে অডিট করাইতে হবে। বোঝা গেল জিনিসগুলো? কোনো কোশ্চেন আছে? নো স্যার। আমরা কোন কোশ্চেন নিয়ে এখানে আসছিলাম বলেন তো? আমাদের মেইন পয়েন্টটা ছিল কি, যে কেন আইএফআরএস লাগে, আইএফআরএস ছাড়াও তো করা যায়, যাবে না যে সেটাই বোঝানোর জন্য কিন্তু এত কিছু বলছি। খেয়াল করেন, আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনে আসেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, এখানে দেখেন এই যে যদি আইনটা দেখেন, আইনটা নিশ্চয়ই এখানে আছে, এই যে আইন, একটু মিউট করেন, হ্যাঁ জি, এই দেখেন, এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনের দেখেন কি ধারা, ধারা 2-এর কত বললাম যেন, এই যে দেখেন, এই যে দেখেন জনস্বার্থ সংস্থা, দেখা যাচ্ছে এটা? জি স্যার। এটা কিন্তু বাংলাদেশের জন্য মানে বেশ ইম্পর্টেন্ট আইন, কারণ হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে আপনার এই যে আইএফআরএস করতে হবে কি হবে না, তারপরে হচ্ছে যে অডিট করাইতে হবে, এফআরসির এনলিস্টেড অডিটর দিয়ে অডিট করাইতে হবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে বলা আছে। তো দেখেন এখানে কি বলছে, জনস্বার্থ সংস্থা কারা, প্রথম দেখেন এই যে জনস্বার্থ সংস্থা কারা, প্রথম হচ্ছে জনস্বার্থ সংস্থা অর্থ সেই সংস্থা যা নিম্নের নিম্ন যা যে কোনো একটি নিরূপণ হবে, কি হবে, ব্যাংকিং কোম্পানি আইন মানে সব ব্যাংক কি, অল ব্যাংকস আর হচ্ছে কি পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, তার মানে সব ব্যাংক অটোমেটিকলি পায়ে পড়বে। আমরা এটা কি বলবো, পাই, সবাই বলেন কি বলবো, পাই স্যার। পাই। তাহলে সব ব্যাংক পাই। তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে লিস্টেড যতগুলো আছে বাংলাদেশে, প্রায় ধরেন কম বেশি 400 কোম্পানি আছে যারা লিস্টেড। তো এই আপনার 400 কোম্পানি অল পাই। জি স্যার। তারপরে ও আর্থিক প্রতিষ্ঠান আইন 1993, এটার মানে কি বলেন তো, ওই যে আপনার আইডিএলসি, আইপিডিসি, তারপর ডিবিএল, এগুলো দেখছেন না, ডিবিএইচ, হ্যাঁ, তার মানে হচ্ছে লিজিং কোম্পানি। ঠিক আছে, জি লিজিং স্যার। কোম্পানি সম্পর্কে আইডিয়া আছে না? জি স্যার, জি লঙ্কা স্যার। লঙ্কা ফাইন্যান্স। লঙ্কা বাংলা ফাইন্যান্স, এগুলো লঙ্কা সব বাংলা হচ্ছে ফাইন্যান্স। অটোমেটিক পাই। জি স্যার। তাহলে পেলাম কোনটা, সব ব্যাংক, সব লিস্টেড কোম্পানি, সব নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। তারপরে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, কারা মাইক্রো ক্রেডিট অথরিটি, ওই যারা হচ্ছে ক্ষুদ্র ঋণ দেয়, যেমন ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এরাও সব পাই। আসেন, এবার আসেন কারা আরো পাই, সরি পাইটা মোছা ঠিক হয়নি, আচ্ছা দেখ, আর কারা পাই, বিমা, বাংলাদেশে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হচ্ছে সব পাই। অল ইন্স্যুরেন্স কোম্পানি, যারা হচ্ছে ইন্স্যুরেন্স আইন 2010, এটা আবার নতুন করে এই আইনটা 2025-এর একটা আইন আসতেছে, নতুন আইন, যে এটা বলে রাখলাম এমনি আপাতত। তো এইটা হচ্ছে আপনার এই জীবন সরি এই বীমা বীমা যেসব প্রতিষ্ঠান তারাও হচ্ছে আপনার পাই। এটা তো বোঝা গেল না, পাই কারা জি বোঝা স্যার। গেল। আচ্ছা, এবার আসেন আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আর কি বলা আছে উমতে, কি বলা আছে খেয়াল করেন, উমতে বলা আছে হচ্ছে
যে কোনো সংস্থা যার বার্ষিক রাজস্ব অর্থ বছরে আপনার এফআরসি ঠিক করে দেবে, এফআরসির একটা টার্নওভার, তার মানে এফআরসি দেখেন এইখানে এফআরসি বলে দিছে কি, একটা জিনিস খেয়াল করেন যে এফআরসি যে টার্নওভার বলবে, তাহলে এফআরসি কি বলছে, এখন মজার ব্যাপার দেখাই আপনাদেরকে। এফআরসি বলছে যে কোনো কোম্পানির জন্য, কোনো প্রতিষ্ঠানের যদি বার্ষিক অ্যানুয়াল টার্নওভার যদি হয় 50 কোটি টাকা, কি বললাম, 50 কোটি টাকা অথবা তার উপরে, 50 কোটি টাকার উপরে, সেও পাই হবে। তাহলে একটা কোম্পানির টার্নওভার 50 কোটি টাকা হইলে পাই হয়ে যাবে। বোঝা গেল? এটা বুঝছেন কিনা? 50 কোটি টাকার উপরে টার্ন হলে, হ্যাঁ। টার্নওভার হলে। হ্যাঁ, এখন 50 কোটি টাকার উপরে টার্নওভার হলে তাকে পাই পড়ে যাবে। জি স্যার। এখন আপনি বলতে পারেন যে একটা ব্যবসা নতুন শুরু হলো, ঠিক আছে, একটা ব্যবসা নতুন শুরু হইলো, তো সে তো এখনো তার টার্নওভার আসে নাই, তাহলে তাকে কি পাইয়ে পড়বে না অনেক বড় কোম্পানি? তখন বলছে এইটা হচ্ছে 1 নম্বর, এটা একটা হইলেই হয়ে যাবে, মানে 50 কোটি টাকার উপরে টার্নওভার হলেই হচ্ছে, 50 কোটি টাকার উপরে টার্নওভার হলেই পাই হবে। যদি টার্নওভার শুরু না হয়, ব্যবসা শুরু না হয়, তাহলে নিচের তিনটা দুইটা ফিল আপ করলেও পাই হবে। দুইটা তিনটা কি দেখেন বলছে, প্রবিধান দ্বারা নির্ধারিত ন্যূনতম সংখ্যক মানে ন্যূনতম সংখ্যক নিয়োগ ব্যক্তি, অর্থাৎ আপনার 50 জন যদি কর্মচারী থাকে, এমপ্লয়ি যদি 50 হয়, মোট পরিসম্পদ টোটাল অ্যাসেট যদি 30 কোটি টাকা হয়, আর টোটাল লাইবিলিটি ইকুইটি বাদে, সে উক্ত শেয়ার হোল্ডারদের ইকুইটি ব্যতীত লাইবিলিটি, লাইবিলিটি যদি 10 কোটি টাকা হয়, এই তিনটার যে কোনো দুইটা হলেও সে পাই হবে। তাহলে আবারও রিপিট করি, প্রথম তো উপরে পেলাম যে সব ব্যাংক পায়, সব ইন্স্যুরেন্স কোম্পানি পায়, সব লিস্টেড কোম্পানি পায়, সব মাইক্রো ক্রেডিট পায়, সব নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট পায়, এটা তো কমন বুঝলাম। এরপরে কোনো কোম্পানির 50 কোটি টাকার উপরে টার্নওভার হলেই সে পায়। এখন ব্যবসাটা নতুন শুরু হয়েছে, তার এই 50 কোটি টাকা টার্নওভার নাই, কিন্তু সে ব্যবসা শুরু করছে, তার যদি এমপ্লয়ি সংখ্যা 50, 30 কোটি টাকার অ্যাসেট এবং 10 কোটি টাকার লাইবিলিটি, ব্যাংক লোন বন্ড লাইবিলিটি থাকে, এই তিনটার যে কোনো দুইটা ফিল আপ করলে সেও পাই হবে। তাহলে এই পায়ের সংখ্যাটা এবার ক্লিয়ারলি বোঝা গেল? জি স্যার। দেখি রিপিট করেন তো, একজন আমাকে বলেন তো দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল কিনা? জি স্যার, বোঝা যায়। হ্যাঁ বোঝা গেছে স্যার। একটু একজন রিপিট করেন দেখি, আমি সংখ্যাগুলো কি স্যার, বললাম। সমস্ত সমস্ত ব্যাংকিং কোম্পানি যেগুলা শিডিউল ব্যাংক প্লাস যেগুলা লিজিং কোম্পানি আছে সেগুলা সহ, হুম। তারপর হচ্ছে যেগুলা আহ, বার্ষিক যেগুলো রাজস্ব হ্যাঁ, টার্ন এটা ওভার বলেন। 50 কোটি না টাকা। না, এটা বলেন, এটা সিকিউরিটি। ব্যাংক, ব্যাংক, লিস্টেড কোম্পানি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, রেগুলেটরি, বিমা, এরপরে আসে বিমা, জি জি। কোম্পানি, এরপরে অন্য ব্যবসা, মাইক্রো ক্রেডিট স্যার। মাইক্রো ক্রেডিট। মাইক্রো তারপর ক্রেডিট। হচ্ছে 50 কোটি টাকার যেগুলো যাদের টার্ন ওভার আছে তারা। আর হুম। তাছাড়াও যারা আহ, আছে হচ্ছে নতুন 30 কোটি টাকার অ্যাসেট, দশ তিরিশ কোটি কোটি টাকা টাকার অ্যাসেট, লাইবিলিটি, 10 কোটি টাকার, 50 জন এমপ্লয়ি এটা যে কোনো তিনটা দুইটা হলে সেগুলোকে আমরা কি বলবো, সেটাকে পাই পায়ের বলবো। মধ্যে পড়বো। জি। ও, এইটা দেখেন এইখানে, এই যে দেখেন, এই যে মোট পরিসম্পদ, এই দেখেন এগুলোও কিন্তু প্রত্যেকটা আছে, এই দেখেন, এই যে রাজস্বের ভিত্তিতে জনস্বাস্থ্য, ওই যে একটু আগে বললাম যে 50 কোটি, এটা কোন ইয়ে দেখেন এখানে আছে, এই যে খেয়াল করেন, এই যে 50 কোটি টাকা, এটা কিন্তু এই যে 50 কোটি টাকার উপরে হলে সে হচ্ছে হবে, এই যে সরাসরি। আচ্ছা, এবার আসেন, এটা তো আমরা দেখলাম 50 কোটি টাকা, এবার দেখি তো ওইটা দেখি, আর একটা হচ্ছে স্যার, পাই লিস্টেড হলে কি কোনো বেনিফিট আছে? পাই হলে। এটা এটা কি কোনো বেনিফিট আছে সেই কোম্পানির জন্য? না, কোম্পানির জন্য বেনিফিট নাই, কিন্তু তাকে অডিটিং, বড় কোম্পানি তো তাকে অডিট করাইতে হবে আরো ভালো বড় ফার্ম থেকে, যারা এবং তাদের হচ্ছে আইএফআরএস বেশি মেনটেন করতে হবে, এফআরসি দেখবে। আচ্ছা, এরপর দেখেন এই যে 30 কোটি টাকার পরিসম্পদ অ্যাসেট এখানে বলা আছে, ঠিক আছে, এই সার্কুলারটা এখানে আছে, আমি সবগুলো কিন্তু এফআরসির ওয়েবসাইট থেকে বের করে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। আচ্ছা, এফআরসির ওয়েবসাইট থেকে সরাসরি দেখাচ্ছি। তারপরে দেখেন, এফআরসির ওয়েবসাইটে গেলে এরপরে কি হবে, এই দেখেন আর একটা আছে হচ্ছে এই যে লাইবিলিটি, লাইবিলিটি দেখেন, এই যে কত আছে, এই 10 কোটি টাকা লাইবিলিটি, এই যে 10 কোটি টাকা লাইবিলিটি। তারপরে আসেন ইয়ে আপনার হচ্ছে এমপ্লয়ি সংখ্যা, এমপ্লয়ি সংখ্যাও এখানে নিশ্চয়ই আছে আপনার, শেয়ার হোল্ডার ব্যতীত নিরীক্ষা প্রতিবেদন, জনস্বাস্থ্য সংক্রান্ত সংস্থা, এখানে আপনি ইয়েও পাবেন, এই আপনার এই 50 জন যে এমপ্লয়ি, এটারও এখানে আছে। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি পাই বুঝলাম আমরা, ঠিক আছে। তো স্যার আমার এবার একটা আমি মেইন কোশ্চেন ছিল, জায়গায় চলে আসি। জি, আমার একটা ছোট কোশ্চেন ছিল, সেটা বলেন হচ্ছে বলেন, প্লিজ বলেন, এখনই বলেন। জি,
আমি মোহাম্মদ শাহরিয়ার খান। আর একটু জোরে বলেন, জোরে বলেন, শোনা যাচ্ছে না। এমপ্লয়ি হচ্ছে 50 জন, আর 30 কোটি টাকা হচ্ছে অ্যাসেট। হুম। আরেকটা কি বললেন? এটা এটা আসলে বুঝতে পঞ্চাশ, পারিনি। 50 কোটি টাকার উপরে লাইবিলিটি যদি টাকা 10 কোটি টাকা, লাইবিলিটি 10 কোটি টাকা। টাকা, লাইবিলিটি 10 কোটি টাকা। হুম। জি, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে প্রথম তো 50 কোটি টাকা টার্নওভার হলে যদি সেলস 50 কোটি টাকার উপরে হয় তাহলে তো অন্যগুলো দেখার কোনো প্রয়োজনই নেই, না। সরাসরি পাই। যদি 50 কোটি টাকা টার্নওভার না থাকে তারপরেও পাই হতে পারে, সেই কারণে তিনটা কন্ডিশন, এমপ্লয়ি 50, অ্যাসেট 30, লাইবিলিটি 10, এই তিনটা যে কোনো দুইটা ফিলফিলে তাকে পাই বলা হবে। আর পায়ের জন্য আসলে অডিট হচ্ছে এফআরসি রিয়েল এস্টেট ফার্ম দিয়ে করাতে হবে, যেটা একটু আগে আমি আপনাকে এই যে কোম্পানি অ্যাক্টের রেফারেন্স দিয়ে দেখালাম 185, এই দেখেন 185-তে এগুলো ক্লিয়ারলি বলা আছে। তাহলে দেখেন এখন যে আইএসআইএফআরএস, এতদিন যাবত একসময় আমার ধারণা ছিল যে আইএসআইএফআরএস হচ্ছে ম্যান্ডেটরি না, এখন কি ম্যান্ডেটরি কিনা বোঝা গেল? জি স্যার। ওকে, এবার আসেন আমি হচ্ছে মেইন টপিকসে। আমি এত সময় ধরে আপনাদেরকে যেটা বুঝালাম, ওভারঅল একটা গাইডিং দিলাম যে কি কি জিনিসগুলোর কারণে আমাদের এগুলা জানতে হয়, বুঝতে হয়, ঠিক আছে? আইএস ওয়ান তো আসলে হচ্ছে যে আইএস ওয়ান হচ্ছে আপনার এটা কি বলছে, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখনো যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আবার প্রত্যেকটা লাইন আসলে এভাবে বোঝানো কঠিন, বাট তারপর আমি যদি বলি হোয়াট ইজ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আইডিয়া আছে কোনো? বলেন তো। এই যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বললাম, জেনারেল পারপাস স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে, সর্বসাধারণের জন্য যে হুম, হুম, বলেন। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করা হয়েছে সর্বসাধারণের জন্য। হুম, রাইট, রাইট। তার মানে ধরেন সর্বসাধারণ মানে আমি বুঝাই, সেটা হচ্ছে আমরা একটা কোম্পানি, লেটস এ বিস সলিউশন, পিএলসি, আমি এটার বোর্ডের চেয়ারম্যান। এখন আমি এর অ্যাকাউন্টসের সিএফও কে প্রতিদিন আমি যে কোনো তথ্য নিতে পারি, যে কোনো রিপোর্ট বানাইতে পারি। কিন্তু এই বিসলিউশনের জন্য রিলেটেড কারা আছে? এনবিআর, ট্যাক্সের জন্য এনবিআর, তারপরে ভ্যাট অথরিটি, ট্যাক্স অথরিটি মানে এনবিআর এর আন্ডারেই, তারপরে হচ্ছে ব্যাংক, তারপরে আরজেসি, এরা সবাই কিন্তু রিলেটেড পার্টি। তারপরে হচ্ছে এইগুলা, তো এরা যাতে করে এইটা পেতে পারে, তো সেটা একটা কমন ফরম্যাট বলে। এই কমন ফরম্যাট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ বলে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টা পার্ট থাকে, কি কি বলেন তো? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নোটস টু দ্য অ্যাকাউন্টস, আর অনার্স ইকুইটি স্টেটমেন্ট, যেটা স্টেটমেন্ট শেয়ার হোল্ডার ইকুইটি বলে আর কি। স্যার ক্যাশ, হুম, হ্যাঁ, ক্যাশ ক্যাশ ফ্লো, রাইট। পাঁচটা স্যার। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম। এই যে আপনার এগুলো আমার আরো আরো সুন্দর সুন্দর ভিডিও ডিটেল করা আছে, আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। বাট আপাতত আমরা মেইন টপিকস আসি। এই যে এখানে কি আছে, এ কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুড বি, কি হবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এট দ্য এন্ড অফ পিরিয়ড, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম ফর দ্য পিরিয়ড, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এটা ফর দ্য পিরিয়ড, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর নোটস, হ্যাঁ, কম্প্রাইজিং এ সামারি অফ অ্যাকাউন্টিং পলিসি অ্যান্ড আদার এক্সপ্লেনেশন নোট। এটার মানে বুঝতে পারছেন তো? এটার মানে এটা স্যার, বুঝছেন যে, স্যার আমার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার, যে আপনি গত ক্লাসে একটা মানে কথা বলছিলেন স্যার, পয়েন্ট বলছিলেন যে IS-1টা, যেমন স্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ট্রেডিং, তারপর সার্ভিস, তাই না স্যার, ক্যাটাগরি হুম, ওয়াইজ হুম। মানে ভিন্ন। স্যার এখন আমার যেটা কোশ্চেন স্যার, এখন যে ক্লাসটা স্যার আমরা করতেছি আপনার, যেটা IS-1 এর প্রেজেন্টেশন, স্যার এটা কি অল ওভার সবার জন্য কি স্যার আমি এই ফরম্যাটটা ইউজ করব, বা এই পয়েন্টগুলো দিব নাকি স্যার এটার কোনো ভিন্নতা আছে স্যার? যেমন আমি আসলে কি, এখন বর্তমানে একটা আপনারা ট্রেডিং অনেকে কোম্পানিতে না আছি স্যার। অনেকে না জিনিসটা সহজ কথা সহজভাবে বুঝেন না। ভাই এটা একটা কমন সবার জন্য, জি কিন্তু স্যার। কোশ্চেন হচ্ছে যে ভাই এটা সিম্পল, আপনারা এই জিনিসটা কেন যে বুঝেন না। মানে আমি গত ক্লাসে, আপনি জানেন ওই ক্লাসে কেন জয়েন করছিলেন, আজকে আপনার ফার্স্ট ক্লাস ছিল। তো এখন দেখি যে হোক আপনি ওটা জয়েন করছেন, কিন্তু আমি বলি এটা খেয়াল করেন। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে জিনিসটা, মানে সমস্যা হচ্ছে সিম্পল জিনিস যে কেন বুঝেন না আমি এটা বুঝতে পারি না। এখন দেখেন এইখানে, এইখানে দেখাই আমি আপনাকে, এটা একটা ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ। এই ইনকাম স্টেটমেন্টে কি আছে, এখানে টার্নওভার লেখা, গ্রস টার্নওভার, গ্রস টার্নওভার।
গ্রস টার্নওভার লেখা, ঠিক আছে? গ্রস টার্নওভার, গ্রস টার্নওভার মানে হচ্ছে গ্রস টার্নওভারে আরো আমরা বলতে পারি সেলস, গ্রস সেলস আর কি, অথবা বলতে পারি হচ্ছে রেভিনিউ, গ্রস রেভিনিউ, যাই বলি, এই ফিগারটা। এখন এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো যারা সিগারেট বানায় বিক্রি করে। এন্ড ব্যাংকের জন্য যদি বলেন, তাহলে ব্যাংক তো আর এখানে টার্নওভার থাকবে না, ব্যাংকের কি থাকবে? ব্যাংকের এখানে থাকবে হচ্ছে ইন্টারেস্ট, সে লাভ করে কি ইন্টারেস্ট, ঠিক আছে? তো এইটা, এই জিনিসটাই ডিফারেন্স। কিন্তু এটা না বোঝার কি আছে আমি বুঝলাম না। যদি এখন বিসলিউশন করে বা একটা সার্ভিস কোম্পানি যদি করে, তাহলে এখানে এখানে আমি সেলস না লিখে লিখবো হচ্ছে সার্ভিস রেভিনিউ। যদি সার্ভিস কোম্পানি হয় তাহলে লিখবো সার্ভিস রেভিনিউ। জি আর স্যার, যদি টাইটেলটা চেঞ্জ হবে। আপনার সেলস হয় তাহলে লিখবো হচ্ছে সেলস। জি স্যার। এই এই ডিফারেন্স তো থাকবে, এটা তো আসলে মানে ফরম্যাট বা কোনো এরকম মুখস্থ করার কিছু না। এনিওয়ে, তো এখন আপনি আসেন, আমরা যেটা বলছিলাম, আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই পাঁচটা স্টেটমেন্ট হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি কি আপনার, ওইটা আমরা ছিলাম ওখানে। ওকে, পাঁচটা স্টেটমেন্ট কি কি বলছিলাম এইটা। এখন এই যে পাঁচটা স্টেটমেন্ট, হ্যাঁ, তো পাঁচটা স্টেটমেন্টের ভিতরে এইটা হচ্ছে ব্যালেন্স শিট বলে, আমরা সবাই জানি এটা ব্যালেন্স শিট, আগের যে ব্যালেন্স শিট। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এখন নাম, পোশাকি নাম হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট আর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এটা হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট। চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট মানে হচ্ছে ওনারদের ইকুইটি, মানে হচ্ছে শেয়ার ক্যাপিটাল, প্রফিট, এগুলো। ক্যাশ ফ্লো, এটা এখানে দেখাইতে হয়। ক্যাশ ফ্লোর একটা নতুন আলাদা আইএস আছে, IS 7, মানে এখানে বলা আছে কিন্তু IS 7 একদম আলাদা আছে। আর এখানে নোটগুলা কি, অ্যাকাউন্টিং পলিসি এবং এক্সপ্লেনেটরি নোট। এটার মানে কি এটা দেখাই আপনাদেরকে। আমি আজকের ক্লাসটা তো আসলে আমি সাধারণত 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট নেই, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, একটু আর একটু বড় করব। বাট আমি এর সঙ্গে সঙ্গে আহ, যিনি একটু আগে বললেন যে আগের একটা সেশনে জয়েন করছিলেন, উনি নিশ্চয়ই তাহলে এই ক্লাসটা অন্যদের সাথে করছে, আমাদের ওই যে ইয়ের সাথে মনে হয় করছে, আমাদের হচ্ছে আর একটা ব্যাচ আছে ওইখানে বোধহয় করছে নাকি। এটা কি আমাদের সেকেন্ড ক্লাস? এই যে CFO করছে, এটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস এটা? আজকে ও, প্রথম ক্লাস। ও আচ্ছা, উনি মনে হয় প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লাসে আমাদের আছে, রাইট? যে উনি প্রিপারেশন অফ, এনিওয়ে, এখন দেখেন, কোনো সমস্যা নেই। আমি বা ও ভিডিও দেখছে হয়তো, এরকম হইতে পারে। যাই হোক, আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো, এই যে IS 1 টন যারা পড়লাম এটার জন্য সবগুলোর উপরে এখানে যা যা আছে তার আমার একদম ক্লিয়ারলি ভিডিও এক্সপ্লেন করা আছে। আপনারা এখন তো দেখবেনই ক্লাসে, আবার ওইগুলো দেখবেন এবং নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করবেন। কিন্তু আমি তো আপনাকে এটা যেটা দেখাতে চাচ্ছি যে একটা নোট কিরকম হয়। হ্যাঁ, জাস্ট অ্যালাউ মি 1 মিনিট, আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা একটা নোট প্রিপেয়ার করবেন কিভাবে, সেটাও দেখাই। লেটস সে, স্কোয়ার ফার্মা, হ্যাঁ, স্কোয়ার ফার্মা একটা কোম্পানি, সরাসরি IS 1 দেখাই, IS 1 অ্যাপ্লিকেশন এখান থেকে দেখাই। স্কোয়ার ফার্মা কি পাই নাকি নন পাই বলেন তো? পাই স্যার। লিস্টেড কোম্পানি, আর কিছু দেখতেই হবে না। টার্নওভার তো ডেফিনেটলি 50-এর উপর হবে, কিন্তু লিস্টেড কোম্পানি হিসেবে উপরের কিছু দেখতেই হবে না, সরাসরি এই যেহেতু লিস্টেড কোম্পানি, এটা হচ্ছে আপনার হবে, এই পাই হবে। এখানে দেখেন IS 1-এ বলছে একটা ব্যালেন্স শিট করতে হবে। তো একটা ব্যালেন্স শিটের চেহারাটা কিরকম, এই যে এরকম, সরি, একটা ব্যালেন্স শিটের চেহারা কেমন, এই যে দেখেন। এই কনসোলিডেট মানে কি বলেন তো? কনসোলিডেট কেন বলা এখানে? স্টার কনসার্ন বা সাবসিডিয়ারি কোম্পানিগুলো যদি থাকে তাদের হ্যাঁ, ব্যালেন্স শিট সহকারে কনসোলিডেট করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর আরো 2টা বা 3টা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে দেশের বাইরে। যাই হোক, তো এখন এই যে ব্যালেন্স শিটটা কি, ব্যালেন্স শিটটার ভিতরে নন কারেন্ট অ্যাসেট আছে। মানে হচ্ছে কি কি নন কারেন্ট অ্যাসেট, কি প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, মানে ওই যে অ্যাসোসিয়েট কোম্পানি আছে, ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটি, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, আর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট আদার্স। আর কারেন্টের ভিতরে কারেন্ট অ্যাসেটে কি কি আছে? ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, যেটাকে আসলে অ্যাকাউন্ট রিসিভেবল বলে, অ্যাডভান্স প্রিপেমেন্ট ডিপোজিট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে অ্যাসেট পার্ট।
আর লাইবিলিটি পার্টে দুইটা পার্ট, একটা হচ্ছে ইকুইটি, এই যে শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটা শেয়ার ক্যাপিটাল, প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, এগুলো থাকে। আর নিচে লাইবিলিটির ভিতরে কি থাকে, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি কি, লং টার্ম লোন। হ্যাঁ, লং টার্ম লোন, লং টার্ম মানে মোর দেন 1 ইয়ারের লোনগুলোকে আমরা লং টার্ম লোন বলি। আর ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, এটা আমরা আইএস এই যখন 12 দেখবো তখন এটা বুঝবো, আপাতত এটা একটা লাইবিলিটি দেখলাম। আর কারেন্ট লাইবিলিটি কি, আপনার হচ্ছে ট্রেড পেয়াবল, আদার পেয়াবল, কারেন্ট ট্যাক্স লাইবিলিটি, অ্যাক্রুড এক্সপেন্স, আনক্লেম ডিভিডেন্ড। এনিওয়ে, ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট কি, গ্রস রেভিনিউ। এই যে একটু আগে যে ভাইকে বলতেছিলাম যে গ্রস রেভিনিউ, যেহেতু এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট বিক্রি করে এই জন্য হচ্ছে গ্রস রেভিনিউ, কিন্তু যদি এখানে সার্ভিস হতো তাহলে গ্রস সার্ভিস রেভিনিউ এভাবে লিখতো। যাই হোক, তারপরে হচ্ছে ভ্যাট বাদ দিয়ে নেট রেভিনিউ, তারপরে সিওজিএস বাদ দিয়ে হচ্ছে কস্ট অফ গুডস বাদ দিয়ে জিপি। জিপির পরে ওপেক্সের ভিতরে ভাগ থাকে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অ্যাডমিন, ফাইন্যান্স কস্ট, এভাবে ভাগ করে আপনার ইনকাম স্টেটমেন্ট হয়। এরপরে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট হচ্ছে তার শেয়ার ক্যাপিটাল কত, শেয়ার প্রিমিয়াম কত, জেনারেল রিজার্ভ, ফেয়ার ভ্যালু, ট্যাক্স হলিডে, রিটেন আর্নিংস মানে হচ্ছে তার জমানো প্রফিট, এগুলো এখানে থাকে। এখন কেন দ্রুত বলতেছি, কারণ এটা আপনারা স্টেটমেন্টগুলো আমার এখানে আপনার আলোচনা করতেছি, বা ডিটেইলগুলো আমরা আরো নেক্সট ক্লাসগুলো যখন IS7 আসবে, এই জন্য IS7 এখানে বলতেছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, আপনার একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়, এটুকু আপাতত জানলেন যে এটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বাট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আলাদা একটা ক্লাসই হবে। আমি যেটা এখানে বলতে চাচ্ছিলাম, ওইখানে লাস্ট পার্টে বলা হয়েছে নোট। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি যেখানে নোট আছে, নোটের প্রথম থাকে হচ্ছে এর সম্পর্কে আইডিয়া, যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি যে লিস্টেড কোম্পানি, ওইটা তৈরি হয়েছে হচ্ছে 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী হয়েছিল, পরে তো এখন 1994 এর আইন। আচ্ছা, ভালো কথা। এর হচ্ছে পাবনায় হচ্ছে ফ্যাক্টরি আছে, এর সাবসিডিয়ারি আছে হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া, লাইফ সায়েন্স লিমিটেড এবং স্যামসাং ফার্মা ইনকর্পোরেশন ফিলিপিন্স। এরপর দেখেন বিজনেসের ধরন কি, এটা তো ফার্মাসিউটিক্যালস, এটা বলার দরকার নেই। কমপ্লায়েন্স স্টেটমেন্ট, এখানে দেখেন এসে তারা হচ্ছে কি কি ডিক্লেয়ার করতে হয়। প্রথম ডিক্লেয়ার করতে হয় এই ধরনের নোটে যে হচ্ছে আমরা কতগুলো IS IFRS কমপ্লাই করছি, কোন কোন আইনগুলো মানছি, এগুলো সব দিতে হয়, তারপরে তার ডিটেইল দিতে হয়। ঠিক আছে, সো এইখানে আপনি এইখানে দেখবেন যে সব IS IFRS গুলো তাকে আসলে মেনটেন করতে রিলেটেড। হ্যাঁ, তো এইটা কিন্তু এখানে আপনার নোটে থাকে। এই হচ্ছে একটা পলিসি নোটের চেহারা, মানে অ্যাকাউন্টিং পলিসি, মানে পলিসি এন্ড আদার নোটটা কিরকম হয়। যেমন IS1-এ আমরা যেগুলো পড়ি, হ্যাঁ, এখানে কি লেখা দেখেন, ক্লিয়ারলি ক্লিয়ারলি বলা আছে যে এটা the consolidated financial statement as at the end of the year 31st June 2023 has been prepared in accordance with the International Financial Reporting Standard and International Accounting Standard IS as adopted by FRC। এই দেখেন আপনাদেরকে একটু আগে যে FRC দেখালাম, এটা কিন্তু আপনি বুঝতে পারলেন যে কেন FRC আপনার রিলেটেড। তারপরে কোম্পানিজ অ্যাক্ট 1994, দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল 2020, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015, দ্য কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাভ বিন প্রিপেয়ার্ড। এটা ক্লিয়ারলি বলা আছে যে এটা তার কমপ্লায়েন্স। বলে দিতাম এটা এটা না বললে তার কমপ্লায়েন্স ডিসক্লোজার ঠিক মতো হতো না। বলেন কি জন্য বলতে চাচ্ছিলেন, প্লিজ। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার। ওকে, তাহলে আমি আজকে একটা ওভারঅল আলোচনা করলাম, শুরু করেছিলাম হোয়াট ইজ IS IFRS, কত ধরনের IS IFRS রিলেটেড SME, তারপরে ইপসাস টিপসাস কি কি আছে ডিটেইলটা বলেছি, কতগুলো IS ভ্যালিড আছে, কতগুলো IFRS ভ্যালিড আছে, এটা আছে। IS1-এর একটা প্রাইমারি ডিসকাশন করছি, সেটার থেকে 4টা স্টেটমেন্ট ডিসকাস করার পরে নোটের ব্যাপারে দেখাতে এখানে চলে আসছিলাম। সো দিস আর দ্য ক্লাস কন্টেন্ট অফ টুডে। এন্ড কোশ্চেন হচ্ছে আজকের ক্লাসে IS1 নেয়ার কথা, কিন্তু আমি যেহেতু একটু ব্রডার সেন্সে একটু বোঝানোর চেষ্টা করি, ডিটেল বলার চেষ্টা করি, আসলে আমার কোনোভাবেই সম্ভব না এক ক্লাসে সব বলা। বাট এর সুবিধাও আছে, আমি এইটার ভিডিও তো কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এইটা রিলেটেড পিপিটি গুলো বা অন্যগুলো কালকে পেয়ে যাবেন। কিন্তু এখনই ক্লাস শেষ করে আমি এই IS1 রিলেটেড আমার একটা মাস্টার ক্লাস আছে, লম্বা ক্লাস আছে, এইটা আপনারা আগামী নেক্সট ক্লাস আমার যখন হবে, অর্থাৎ নেক্সট শুক্রবারই বোধহয় আমার সাথে আরেকটা ক্লাস হবে, সেকেন্ড ক্লাস। আপনারা যারা 23rd ব্যাচে IS IFRS ডিপ্লোমা করছেন এবং CFO কোর্সে যারা হচ্ছে
আপনার হচ্ছে ইয়ে করছেন, মানে এইটা হচ্ছে ফার্স্ট পার্ট আইএস গুলো পড়ছেন, আইএস আইএফআরএস, তাদের জন্য আমার এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তো এই কারণে আমি এটা দিয়ে দিব, আপনারা এই এক সপ্তাহ আমার নেক্সট ক্লাসের আগে ওই ভিডিওগুলো দেখবেন। এর সঙ্গে আমি ছোট ছোট কিছু জিনিস দিব, যেমন গোয়িং কনসার্ন, এটা খুব সহজ জিনিস কিন্তু এটা দেখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এই যে এইগুলো, এই এই ছোট ছোট জিনিস এখানে টার্ম আছে, হ্যাঁ, এগুলো আপনার আসলে কি বোঝা যায় এটা আপনারা যদি এই স্টেটমেন্টটাও দিয়ে দিব, এটা দেখবেন, এবং সাথে সাথে রিলেটেড কিছু ভিডিও দিব, এটা আপনারা একটু ক্লিয়ারলি দেখবেন। দেখে নেক্সট ক্লাসে প্রথম আপনি হচ্ছে যেটা পড়লেন, অর্থাৎ আমি এই ক্লাসটায় যা পড়ালাম এইটার সংশ্লিষ্ট স্পেসিফিক কোশ্চেন, এবং আমি যে কন্টেন্টগুলো ভিডিও দিলাম সেটার রিলেটেড স্পেসিফিক কোশ্চেনটা আগে করবেন, ম্যাক্সিমাম 10 মিনিট ওই ডিসকাশন করে, দেন আমরা উইল স্টার্ট দ্য সেকেন্ড সেশন, অর্থাৎ তখন আমরা চলে যাব IS2-তে। সো এখন আপাতত আমি যেভাবে গাইডলাইন দিলাম সেই অনুযায়ী এই ক্লাসের উপরে যা ডিসকাশন করছি, কোনো কোশ্চেন থাকলে সর্বোচ্চ 2টা কোশ্চেন আগামী 5 মিনিটে নিব, প্লিজ। না থাকলে শেষ করে ফেলবো। তাহলে এই ক্লাসগুলো স্যার আমাদেরকে ভিডিও দিয়ে দিবেন স্যার, হ্যাঁ, ভিডিও আমি আমি প্র্যাকটিস দিব করার না, জন্য। আমাদের অফিস থেকে দিবে। জি আমি স্যার, জি স্যার, ওটা কালকে আপনার, জি স্যার, এটার জি স্যার, নিয়ম হচ্ছে যেদিন ক্লাস হয় জি স্যার, ওর পরের ওয়ার্কিং ডে, যেমন কালকে শনিবার, আমি জানি না খোলা কিনা অফিস, যদি জি খোলা স্যার। থাকে কালকেই পেয়ে যাবেন আমাদের ওই, আর যদি বন্ধ থাকে রোববারে পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস বিভিন্ন সময় যে ক্লাসগুলো নিয়েছি, কখনো CFO কোর্সের তো আমি দিন নেই না, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অন্য বিভিন্ন সেশনে নিয়েছি, সেইখান থেকে বেছে আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, অনেক কন্টেন্ট তো আছে সেটার সাথে জি একদম স্যার। রিলেটেড, এই ক্লাসের সাথে সংশ্লিষ্ট, যেটুকু আমি কাভার করতে পারি নাই এই 1 ঘন্টা 20 মিনিট সময়ের ভিতরে। আমি তো খুব ফাস্ট পড়াই, মানে মানে চেষ্টা করি আপনাদেরকে যতটুকু সময় আছে একটা রোলার কোস্টার জার্নির ভিতর থেকে নলেজের একটা চেষ্টা করি, ভালো মন্দ যাই হোক, আমার স্টাইলটা এমন। তো এই 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টায় যেটা কাভার করতে পারিনি আনকাভার্ড অংশের ভিডিওগুলো এখন আমি 3টা বা 4টা ভিডিও পোস্ট করব, এইটা হচ্ছে এক সপ্তাহ ধরে দেখবেন। আর এই ক্লাসের ভিডিও এবং এই ক্লাসের কন্টেন্টগুলো আগামীকালকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, আগামী ওয়ার্কিং ডে, যদি কালকে খোলা থাকে অথবা পরশুদিন, ঠিক আছে? সো এই হচ্ছে কোশ্চেন। আর কোনো কোশ্চেন? সেকেন্ড কোশ্চেন একটা তো পেলাম। স্যার আমি একটু স্যার বলতে চাই স্যার, সেটা বলেন। হচ্ছে স্যার ওই যে আপনি স্যার যেটা বলেন যে ইপসাস ইন পেজ IFRS ME 35, তারপর হচ্ছে স্যার IFRS S1 এবং 35 S2। মানে 35 মানে হচ্ছে 35টা আছে মানে ওইখানে। আচ্ছা, জি জি জি। জি স্যার আইএফআরএস ফর এসএমই 35টা আইএফআরএস ফর এসএমএস, হ্যাঁ জি। আচ্ছা স্যার, স্যার এই যে তারপরে IFRS S1 সাস্টেনেবিলিটি 1 এবং S2 যেটা স্যার বলেন, এই বিষয়ে হ্যাঁ, স্যার কিছু কন্টেন্ট আমাদেরকে যদি দিতেন বা একটু আচ্ছা, এইটার সম্বন্ধে ডিটেইলি যদি জানতে চাই বা ওকে ওকে, কিভাবে দিয়ে দিব দিয়ে দিব। এটা এটা হচ্ছে আপনার এখন যেটা দিব ওইটা অপশনাল, ওইটা CFO করতে সিলেবাসে নাই, যেহেতু আমি ডিসকাস করছি ওগুলো দিয়ে দিব, বাট ওইটা আপনারা না দেখলেও চলবে, সবার যার আগ্রহ আছে দেখবেন। বাট এই ক্লাস রিলেটেড IS1 রিলেটেড গুলো ম্যান্ডেটরি দেখতে হবে, আর ওইটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? ওইটা যদি আমি দিয়ে দিব, আপনারা যদি দেখেন খুশি হব, কারণ নলেজ তো আসলে লাগবে, তাই না? বাট এই IS1 রিলেটেড ভিডিওগুলো মাস্ট দেখতে হবে, আমি কোশ্চেন জিজ্ঞেস করব, না দেখলে আমি কিন্তু আপনাদের একটু কষ্ট পাবো, কারণ আমি তো পড়াই খুব আগ্রহ নিয়ে। আপনার আর এইটা যেটা এডিশনাল দিব না রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা দিয়ে দিব, অসুবিধা নেই, হ্যাঁ। আর 2টা কোশ্চেন হয়ে গেছে, আর যদি কিছু বলার না থাকে, আই লাইক টু কনক্লুড টু দিস সেশন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।